আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যায় ক্লিয়ার ভাবে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা হচ্ছে এখন 5 থেকে 9 এই 5টা অধ্যায়ের যে কোনো একটা দুইটা শেষ করবো, এবং খুব বেশি প্রশ্ন নাই, ছোট ছোট তিনটা দুইটা এরকম করে প্রশ্ন করবো আর কি। আপনাদের যাদের কাছে নোট আছে নোটটাও দেখেন, কারণ নোটে ওই যে 1 2 করে সাজেশন দেওয়া আছে। আর ওয়েবসাইটের সাজেশনটাও ওপেন করতে পারেন। ঠিক আছে, সাজেশন গুলো দাগাই নিবেন আগে। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, 5 অধ্যায় একটু দাগ দিয়ে রাখেন, ঠিক আছে? যেহেতু আমার কাছে ল্যাপটপ নাই, আমি সবকিছু একবারে ওপেন করে করে আমি সব বলতে পারতেছি না। আমি আগে 5 অধ্যায় আমরা কি কি পড়বো সেই জিনিসটাকে দাগাই রাখি, ঠিক আছে? আপনারা দাগাই রাখেন, আপনাদের কাছ থেকে শুনে আমি তারপরে পড়বো। 5-এ 6 নম্বর চ্যাপ্টারটা চাইলে বাদ দিতে পারেন। 5-এ পড়বো হচ্ছে প্রাক্কলন কি, প্রাক্কলনের বৈশিষ্ট্য এবং পার্থক্য। পার্থক্য হচ্ছে দুই ধরনের প্রাক্কলন আছে, প্রাক্কলনের প্রকারভেদ দুইটা, সেই দুইটাকে আমরা পার্থক্য করবো, আর প্রাক্কলনের বৈশিষ্ট্যটা পড়বো, আর প্রাক্কলনটা কাকে বলে সেটা পড়বো। এখান থেকে এই 3টা প্রশ্ন করলে হবে। তবে আরো পড়তে পারেন, ট্রিপল ডাবল ওয়ান যেগুলো ওয়েবসাইটে আছে আমার, ঠিক আছে, ওই সাজেশনটা পড়তে পারেন। তবে এই 3টা হচ্ছে আপনার 4 স্টার বলা যায়, ট্রিপল স্টারের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আর 6 অধ্যায়টাও দেখাই নেন। 6 হচ্ছে পরামাত্রিক টেস্ট কাকে বলে, টি এর বৈশিষ্ট্য, টি টি যাচাই, টি এর বৈশিষ্ট্য এবং জেড ও টি এর মধ্যে পার্থক্য, 3টা। তাহলে ওইখানে 3টা, এখানে 3টায় 6টা, এই 6টা বোধহয় ছাপার হরফে 1.5 পৃষ্ঠার পড়া, 1.5 3 পৃষ্ঠা এই 6টা। এই 5 এবং 6 থেকে এই 3 3 6টা প্রশ্ন আমরা পড়ে যাব হলে। কেউ যদি চান 6 বাদ দিবেন, 6 বাদ দিতে পারেন। ভাইয়া ছয়ের কত কত বললেন? পরামাত্রিক টেস্ট কাকে বলে, টি এর বৈশিষ্ট্য, জেড ও টি এর মধ্যে পার্থক্য, 3টা। কাই বর্গ বাদ যাবে ভাই? হ্যাঁ, কাই বর্গ? কাই বর্গ, হ্যাঁ। না না, কাই বর্গটা অবশ্যই আপনার ওই ডাবল ট্রিপল অনের ভিতর আছে, কিন্তু আমি বলতেছি হচ্ছে 4 স্টার গুলো। আমার কথা বুঝতে পারছেন? 4 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার। তা আমি তো সব ওয়েবসাইটে 3 স্টার পর্যন্ত দিছি। আপনারা ওকে ওকে। রিস্ক না চাইলে 3 স্টার দেখবেন, আর এটা এখন বলতেছিল 4 স্টার। ঠিক আছে, এবং 4 স্টার গুলো যে আসবে এরকম ওকে কিছু না, তবে যেহেতু 4, কাজে এটা আসার সম্ভাবনা কিন্তু অনেক। আপনি হয়তো আমরা ওই শুক্রবারের দিন দেখবো যে আজকে 4 স্টার সবই কমন পড়ে গেছে, এরকম হইতে পারে, সম্ভাবনা আছে। এটা একটা সম্ভাবনা। ঠিক ঠিক আছে, তাহলে ঠিক 5 আর 6 ঠিক আমরা আছে। এগুলো ভালো করে পড়বো। তাহলে 7 8 9 শোনেন, 6টা কিন্তু খুব বেশি, ভাই 6টা চাইলে বাদ দিতে পারেন। 6টা অতটা ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে দেখেন, আমি 1 2 3 4-এ যে অধ্যায়গুলো পড়ছি আমরা সন্ধ্যার সময় বা গত 2 দিনে, সেই অধ্যায়গুলো থেকে 4টা প্রশ্ন হবে। আর থাকে কয়টা? 4টা। তা আর 4টা প্রশ্ন করতে গেলে কয়টা অধ্যায় লাগে? 4টা অধ্যায় লাগে না?
তাহলে এখানে আমরা এখন আছে 5-এর থেকে 9, 5, 6, 7, 8, 9, 5টা অধ্যায়। তাহলে তো আপনাকে গড়ে একটা অধ্যায় বাদ দিতে হবে, অথবা একটা অধ্যায় থেকে হয়তো একটা প্রশ্ন আসবে, এরকম দিবে। সেই হিসেবে আমরা যদি চাই 6টা বাদ দিতে পারি। আর যদি চাই তাহলে 6-এর 3টা প্রশ্ন খুব কঠিন না, পড়তে পারি আমরা এটা। তাহলে 5 আর 6-এর সাজেশন দিলাম, 4 স্টার সাজেশন গুলো। আচ্ছা, আর 7, 8, 9 আসসালামু খুব আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আপা, থ্যাংক ভাইয়া ইউ। স্ক্রিনে দেখা যাচ্ছে না যে। না, আমি আমার কাছে ল্যাপটপ নাই, আমি হচ্ছে ও সরি ইস- সরি সরি, আপনি তো অফিসে। হ্যাঁ, আচ্ছা, আমরা স্ক্রিনটা। কোন অধ্যায় পড়তেছি ভাইয়া? আমি যে একটু খাইতেছিলাম তো এই জন্য লেট আচ্ছা, হয়েছে। আমি হচ্ছে 5 আর 6-এর 4 স্টার সাজেশন গুলো বলে দিলাম। আমরা এখনো পড়া শুরু করিনি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এখন শোনেন। 7, 8 এবং 9 এই 3টা অধ্যায় অঙ্ক ছাড়া যারা প্রিপারেশন নেবেন তাদের জন্য 5, 7, 8, 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 8-এর থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে, সবাই খাতায় লিখে রাখেন। অধ্যায় 8-এর থেকে প্রশ্ন আসবে, তবে মাত্র ভাইয়া একটু 4টা। কষ্ট করে আবার বলবেন। হ্যাঁ, 5 আর 6 কালকে আপনাকে তো দিয়েছিলাম। 5-এ 3টা প্রাক্কলন কি, বৈশিষ্ট্য এবং পার্থক্য। হ্যাঁ। ঠিক আছে। 6 হচ্ছে পরামাত্রিক টেস্ট কাকে বলে, টি এর বৈশিষ্ট্য, জেড এবং টি এর মধ্যে পার্থক্য। 3, 3, 6টা ছোট ছোট প্রশ্ন, 5 আর 6। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওইটা বুঝছি হ্যাঁ বুঝছি। হ্যাঁ, ওইটা। ঠিক আছে, 4 স্টার আর কি। এখন আমরা জি জি। যেটা বলতেছি সেটা হচ্ছে 8, 9, 10 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8-এর থেকে প্রশ্ন আসবেই ইনশাল্লাহ। ঠিক আছে, এই জন্য 8টা আপনারা কেউ বাদ দিবেন না। মনে করেন 1, 2, 3, 4-এ যদি অঙ্ক সহ আপনি 4টা প্রশ্ন লেখেন, তাহলে আর আপনার পরবর্তী প্রশ্নটা হইতে পারে 8 নাম্বার অধ্যায়। ঠিক আছে। তবে একটা জিনিস, অঙ্কে যদি সংখ্যা চেঞ্জ করে দেয়, আমরা যদি ভালো করে মিলাইতে না পারি, তার জন্য আমাদের রিস্ক থেকে যাবে। এই জন্য আমরা 7, 8, 9, 5, 6 সবই পড়ে যাব। ঠিক আছে। মনে করেন অন্য সাবজেক্টের 2টা অধ্যায় পড়তে যত কষ্ট হয়েছে, যতগুলো প্রশ্ন পড়ছেন যেরকম বড় বড়, এখানে বোধহয় ওই 2টা অধ্যায় সমান টোটাল 9টা অধ্যায়, প্রশ্নের ধরন, প্রশ্নের আকারের দিক থেকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে, আচ্ছা, আর আর 7 নাম্বার অধ্যায়টা দাগাই নেন, 8 আর 9 পরে দেবো। 7 নম্বর অধ্যায়টা দাগান, পরামাত্রিক কাকে বলে। ঠিক আছে, পরামাত্রিক কাকে বলে? স্ক্রিনে দেখা যাচ্ছে? জি জি। ভাই অপরামাত্রিক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অপরমা। এ দেখেন পরামাত্রিক বা, সরি, অপরামাত্রিক, হ্যাঁ ভুল হয়েছে আমার, জি পরামাত্রিক না, জি। থ্যাংক ইউ। সাথে পরামাত্রিকের চ্যাপ্টার তো, পরামিতি চ্যাপ্টার তো আগে পড়ছি আমরা, এটা হচ্ছে অপরামিতি, জি নন জি। প্যারামিটার। ঠিক আছে, এখানে এখানে কোনো পরামিতি নাই, আমরা যে পরামিতি বলতে যাবো যে ওইটা নাই ওখানে, ওইটা বাদে হবে এই অধ্যায়টা। এখানে অপরামিতি বা অপরামাত্রিক পরীক্ষার সংজ্ঞা 1 নাম্বার। ঠিক আছে। জি। এরপরে 2 আছে, দেখেন বিভিন্ন প্রকার অপরামাত্রিক পরীক্ষা, এটা পড়া লাগবে না, মানে বিভিন্ন প্রকার অনেকগুলো 5-7টা পরীক্ষা আছে, ওইটা পড়া লাগবে না। শুধুমাত্র এখান থেকে ম্যান হুইটনি ইউ পরীক্ষা, ওইটা পড়বেন। 1 আর 6 এগুলো কিন্তু 4 স্টার ভাই, 4 স্টার গুলো নাও আসতে পারে, 3, 2 ওগুলো পড়তে হবে, তবে 4 মানে ইম্পর্টেন্ট। 1, 6। আরেকটা হচ্ছে অপরামাত্রিক পরীক্ষার সুবিধা অসুবিধা, তাহলে এখান থেকে হচ্ছে 1, 3, 6 কোনো অঙ্ক নাই। ঠিক আছে, 7 পাইছেন সবাই? তাহলে আমরা এই 3টা অধ্যায় আগে পড়ি, বাকি ভাইয়া 3টা সাথে অধ্যায়। আবার একটু বলেন। সাথে হচ্ছে নোটের 1, 3, 6। 1, 3, 6, ওকে। ভাই ফোর 6 কি স্টার। বলছেন? 6 জি, ফোর চ্যাপ্টার স্টার। 6 কি বলছেন? 4 হ্যাঁ স্টার। হ্যাঁ, চ্যাপ্টার 5, 6, 7, 6 বলছি। 5, ঠিক 6, আছে। 7 না? আচ্ছা, তাহলে আমরা প্রথমে 5, 6, 7 এখন পড়া শুরু করি। একটা জিনিস মনে রাখবেন, 8 এবং 9 খুব ইম্পর্টেন্ট, 8 আসবেই ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমে কোনটা পড়বো? ভাই আটও একটু দাগিয়ে দেন একবারে। আচ্ছা ঠিক আছে, 8টা দিব, আমরা এই 3টা পড়ে আসি, তারপর 8টা দিচ্ছি। ঠিক আছে,
ঠিক আপনার তো আছে। আগে পড়তে হবে তাই না আমিনুল ভাই? তাহলে আমরা এইটা পড়ি আগে। দাগানোর থেকেও পড়া গুরুত্বপূর্ণ, আল্লাহ বাঁচায় রাখলে কালকে দাগাই দিব, বা রাত্রে দিতে পারি যদি টাইম থাকে। দেখেন পাঁচটা দেখি আমরা, ঠিক আছে আমিনুল ভাই? বললাম। দেখেন 5 নম্বরে আমরা প্রথমে পড়বো হচ্ছে প্রাক্কলন কাকে বলে, প্রাক্কলনের প্রকারভেদ। আর প্রকারভেদ পড়ার পাশাপাশি আমরা দেখেন এখানে কিন্তু মূলত একটাই প্রশ্ন, প্রাক্কলন কাকে বলে, প্রাক্কলনের প্রকারভেদ। আর প্রাক্কলন দুইটা, একটা হচ্ছে বিন্দু প্রাক্কলন, একটা হচ্ছে ব্যাপ্তি প্রাক্কলন, ঠিক আছে? জি। বিন্দু প্রাক্কলনকে আবার বিন্দু নিরূপণ বলে, আর ব্যাপ্তি প্রাক্কলনকে আবার ব্যাপ্তি নিরূপণ বলা হয়, একই জিনিস। তাহলে এই দুইটার ভিতর আমি কোনটা কোনটা দাগাই দিয়েছিলাম, এখান থেকে কি কি বলছিলাম বলেন একজন? কাকে বলে, পার্থক্য আর বৈশিষ্ট্য। সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য। ওকে ঠিক আছে, পাইছি। তাহলে আমরা এই সংজ্ঞাটা পড়া শুরু করে দেই। জি। দেখেন আপনাদের দেখেন আমরা যদি খালা। একটা, হ্যাঁ শোনা যায়, একটা নির্দিষ্ট সংখ্যাকে বা একটা নির্দিষ্ট মানকে আমরা ফিক্সড করে আগে ধরে নেই, তাহলে সেটা হচ্ছে আমাদের নিরূপিত মান, বা সেটাকে আপনি প্রাক্কলক বা নিরূপক বলতে পারেন। কথা কি বুঝতে পারছেন? আমরা একটা সংখ্যা ফিক্সড করে ধরে যদি বলি যে এই সংখ্যার সাথে 5 যোগ করে করে 5 যোগ করে সংখ্যার সাথে মনে করেন 3, 3-এর সাথে 5 যোগ করে 8 হবে, 8 দিব মনে করেন শামীম ভাইকে। আবার ওই 8-এর সাথে 5 যোগ করে দিব মনে করেন আমিনুল ভাইকে। এইভাবে আমরা যদি একটা সংখ্যা মানে 5, এই 5কে ফিক্সড করে ধরে এটার সাথে পর্যায়ক্রমে প্রত্যেকের যোগফলকে যোগ করে 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 দেই, তাহলে আমরা নিরূপক হিসাবে বা প্রাক্কলিত মান হিসাবে একটা ফিক্সড একটা সংখ্যাকে বা একটা নির্দিষ্ট একটা আহ গাণিতিক প্রতীককে আমরা ব্যবহার করলাম, ঠিক না? তাহলে সেই হিসাবে ওই প্রতীকটা হচ্ছে প্রাক্কলন। ঠিক আছে, তাহলে এবার আমরা সংখ্যাটা দেখি। প্রাক্কলন কাকে বলে দেখেন, যে সকল নমুনাজ মানের ভিত্তিতে, নমুনাজ মানটা কি আমি কিন্তু গত ক্লাসে আমরা এগুলো পড়ছি, আর নোটের দ্বিতীয় অংশ যার কাছে আছে তারা দেখেন। নমুনাজ মানটা হচ্ছে সমগ্রকের মান সমূহের পরিমাপ, ঠিক আছে? বুঝতে পারছেন নমুনাজ মানটা কি? সমগ্রকের জি মান জি। সমূহের পরিমাপকে নমুনাজ মান বলা হয়, নমুনা থেকে নমুনাজ মানটা আসছে। যে সকল নমুনাজ মানের ভিত্তিতে পরামিতি সম্পর্কে ধারণা পাওয়া যায় তাদেরকে প্রাক্কলক বা নিরূপক বলা হয়। মানে ওই যে আমি কেবল বললাম না যে 5, 5 যদি একটা ফিক্সড নাম্বার ধরি আমরা, তাহলে ওই 5টার ভিত্তিতে, 5টা হচ্ছে ফিক্সড একটা নাম্বার, এই 5-এর ভিত্তিতে যদি আমরা পরামিতি সম্পর্কে ধারণা পাই, অর্থাৎ 5কে ভিত্তি করে যদি আমরা গড় বের করি, তারপরে ভেদাঙ্ক, এটা সেটা আমরা যা আছে পরিসংখ্যান এগুলো যদি বের করি, তাহলে 5-এর উপর ভিত্তি করে বের করলে তখন এটা হবে প্রাক্কলক বা নিরূপক। এরূপ প্রাক্কলকের নির্ণীত মান সমূহকে প্রাক্কলিত বা নিরূপিত মান বলা হয়। সংজ্ঞাটা আবার পড়ি দেখেন, যে সকল নমুনাজ মানের ভিত্তিতে পরামিতি সম্পর্কে ধারণা পাওয়া যায় তাদেরকে প্রাক্কলক বা নিরূপক বলা হয়। এরূপ প্রাক্কলকের নির্ণীত মান সমূহকে প্রাক্কলিত বা নিরূপিত মান বলে। ক্লিয়ার সংজ্ঞাটা? জি আচ্ছা ভাইয়া। 2 নম্বরটা জি দেখেন, ভাইয়া। এবং প্রাক্কলক আবার দুই প্রকার, একটা হচ্ছে কি পরিসংখ্যানিক প্রাক্কলন, আর একটা হচ্ছে বিন্দু প্রাক্কলন। আমরা দ্বিতীয় প্যারায় এই দেখেন, আপনারা 55 পৃষ্ঠার প্রথম প্যারায় আমরা পড়ি দেখেন, পরিসংখ্যানিক ভাইয়া প্রাক্কলন আপনার সঙ্গে বা, কিন্তু আমাদের পেজ নাম্বার মেলে না, হ্যাঁ আপনারটা 55, আমাদেরটা না হচ্ছে মিলবে 51 না, পেজে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানে ওটা হচ্ছে প্রিন্টেড সমস্যা ভার্সন, নেই, এটা সমস্যা হচ্ছে নেই।
হ্যাঁ, এটা 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 আলাদা একটা খসড়া ফাইল। হ্যাঁ, দেখেন, সমস্যা নেই ভাইয়া, বলেন। আচ্ছা, পরিসংখ্যানিক প্রাক্কলন বা নিরূপণটা কি? যে পরিসংখ্যানিক পদ্ধতিতে নমুনাজমানের ভিত্তিতে পরামিতি সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে পরিসংখ্যানিক প্রাক্কলন বা নিরূপণ বলা হয়। ঠিক আছে, জি। এখানে একটার ইয়া দেওয়া হয়েছে পরিসংখ্যানিক প্রাক্কলনটার সংজ্ঞাটা, মানে আমরা প্রাক্কলন পড়তেছি তো এই জন্য পরিসংখ্যানিক প্রাক্কলনটা কি, প্রাক্কলন পড়ার পরে পরিসংখ্যানিক প্রাক্কলনটা কি সেটা পড়লাম। যে পরিসংখ্যানিক পদ্ধতিতে, মানে ওই সংজ্ঞাটাই বহাল, ওই সংজ্ঞার আগে প্রথমে নামাই লাগাবেন একটা শব্দ, যে যে পরিসংখ্যানিক পদ্ধতিতে নমুনা আজমানির ভিত্তিতে পরামিতি সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে পরিসংখ্যানিক প্রাক্কলন বলে। তাহলে নোটের প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারা একই, জাস্ট ওটা পরিসংখ্যান ছাড়া এটা পরিসংখ্যান দিয়ে একই জিনিস। সুতরাং প্রাক্কলন হলো, এবার দেখেন এটা আরো ব্যাখ্যা করে সংজ্ঞাটা দেওয়া হয়েছে। সুতরাং প্রাক্কলন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো নির্দিষ্ট মান বা পরিমাপের, এবার আরো ক্লিয়ার করা হয়েছে, দেখেন, নির্দিষ্ট মান বা পরিমাণের আনুমানিক বা সম্ভাব্য মান নির্ধারণ করা হয় যা সরাসরি পরিমাপ বা গণনা করা সম্ভব নয়। আমি আপনাদেরকে বলছিলাম প্রাক্কলিত মানে ধরে নেওয়া, যেটা হতেও পারে, যেমন 2 আর 2 4, এটা এটা কিন্তু প্রাক্কলিত মান না। 2 আর 2 যদি আমরা বলি যে 3.5 অথবা 5.5, ঠিক আছে, এটার ভিতরে যে কোনো একটা নাম্বার যদি বলে ফেলাই, মনে করেন 5.5 বা 4.2, ঠিক আছে, তাহলে এই 4.2টা হচ্ছে প্রাক্কলিত মান, কারণ এটা কাছাকাছি হতে পারে, হবে, কিন্তু পুরোপুরি ভাবে ফিক্সড হয় নাই। 2 আর 2 4 না, মানে 4-এর থেকে বেশি বা কম অথবা কাছাকাছি, বুঝতে পারছেন? জি। সুতরাং প্রাক্কলন হলো আইডিয়া বা ধারণা। হ্যাঁ হ্যাঁ, রাইট, প্রাক্কলন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো নির্দিষ্ট মান বা পরিমাণের আনুমানিক বা সম্ভাব্য মান নির্ধারণ করা হয় যা সরাসরি পরিমাপ বা গণনা করা যায় না। মানে 2 আর 2 4 সরাসরি বলতে পারলেন না আপনি, আনুমানিক করলেন বা সম্ভাব্য মান বের বের করলেন। তাহলে প্রাক্কলনের উপরের সংজ্ঞাটা যারা বোঝেন নাই তারা সুতরাং এর পরের সংজ্ঞাটা তো বুঝতে পারছেন। প্রাক্কলন সাধারণত পরিসংখ্যান, গাণিতিক বিশ্লেষণ এবং প্রকৌশলে ব্যবহৃত হয়। তাহলে প্রাক্কলনটা পরিসংখ্যান, গাণিতিক বিশ্লেষণ এবং প্রকৌশলে ব্যবহার করা হয়। মানে অনেক ক্ষেত্রে 2 আর 2 4 এটা বের করা যায় না, তখন প্রাক্কলিত মান বের করে ওই ব্যাখ্যা বিশ্লেষণটা করা হয়। ঠিক আছে, তাহলে এবার বলেন প্রাক্কলন কাকে বলে, এটা আমরা সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া, বলতে আচ্ছা, এবার আমরা যেহেতু 4 স্টার সাজেশনে বলছি যে প্রাক্কলন কাকে বলে এটা আসবে। এখন যদি বলে যদি বলে কি পার্থক্য তো বলছে যে প্রাক্কলনের মানে বিন্দু এবং ব্যাপ্তি প্রাক্কলনের পার্থক্য লিখুন, এটা তো আমি সাজেশনে দিছি দিছি না? তাইলে পার্থক্য পড়তে গেলে তো আপনাকে বিন্দু প্রাক্কলন এবং ব্যাপ্তি প্রাক্কলন অর্থাৎ প্রাক্কলনের 2টা প্রকারভেদ সম্পর্কে জানতে হবে, ঠিক না? তো এইখানে বইতে পার্থক্য আছে না, বিন্দু এবং ব্যাপ্তির ভিতরে বইতে আছে, নোটেও পার্থক্য আছে। তাহলে আমরা পার্থক্য পড়ার আগে আমরা সংজ্ঞা 2টা পড়ি। মানে প্রাক্কলনের 2টা প্রকারভেদ দেখেন, একটা হচ্ছে বিন্দু প্রাক্কলন, বিন্দু প্রাক্কলনকে আবার বিন্দু নিরূপণ বলা হয় বা পয়েন্ট এস্টিমেশন। দেখেন এটা খুব ইজি। যে পরিসংখ্যানিক পদ্ধতিতে নমুনাজ মানের ভিত্তিতে পরামিতি এর সম্পর্কে একটি নির্দিষ্ট মানের ভিত্তিতে নিরূপণ করা হয়, বুঝতে পারছেন? এই উপরে যা বললাম তাই, নির্দিষ্ট মানের ভিত্তিতে, তাকে বিন্দু প্রাক্কলন বা বিন্দু নিরূপণ বলে। এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো। যেমন ঢাকা সিটি কলেজের ছাত্রছাত্রীদের গড় বয়স জানতে হলে, ঠিক আছে, ঢাকা কলেজের ছাত্রছাত্রীরা সৌভাগ্যবান যারা আছেন, তাদের কলেজের নাম আছে এখানে। ঢাকা সিটি কলেজের ছাত্রছাত্রীর গড় বয়স জানতে হলে সমস্ত ছাত্রছাত্রীর বয়স গণনা করা সম্ভব না হলে সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে কিছু সংখ্যক ছাত্রছাত্রীর গড় বয়স গণনা করে বুঝতে পারছেন? সমস্ত ছাত্রছাত্রীর গড় বয়স বের করতে হলে আপনি গড় সবার সবার বয়স আপনি না তুলে এনে খাতায়, আপনি যদি কিছু সংখ্যক ছাত্রছাত্রীর বয়স আপনি জানতে পারেন যে মোটামুটি 20 বছরেরই বেশিরভাগ, হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন যে না, পুরো ঢাকা কলেজের সবারই বয়স কাছাকাছি 20, 22 বা 19, 18 এরকম। ঠিক আছে, তাহলে আপনি যদি 20কে ধরে পুরো ছাত্রছাত্রীদের গড় বয়স বিবেচনা করেন তাহলে সেটা হবে বিন্দু প্রাক্কলন। বিন্দু মানে তো বুঝলেন, একটা ফোঁটা, একটা বিন্দু, তাহলে 20টা হচ্ছে একটা বিন্দু, বুঝতে পারছেন? একটা নাম্বার, একটা পয়েন্ট। তাহলে বিন্দু প্রাক্কলন কাকে বলে এবং এর উদাহরণ সবাই বুঝছেন?
জি আমরা জি সংজ্ঞাটা আবার একটু পড়ি দেখেন। যে পরিসংখ্যানিক পদ্ধতিতে নমুনা মানের ভিত্তিতে পরামিতি এর সম্পর্কে, মানে পরামিতি সম্পর্কে একটি নির্দিষ্ট মানের ভিত্তিতে পরামিতি, এখানে সংখ্যাটা একটু অসঙ্গতি আছে বাক্যে। যে পরিসংখ্যানিক পদ্ধতিতে নমুনা মানের ভিত্তিতে পরামিতি নির্দিষ্ট মানের ভিত্তিতে নিরূপণ করা হয়, পরামিতি সম্পর্কে নির্দিষ্ট মানের ভিত্তিতে নিরূপণ করা হয়, কথাটা একটু অসঙ্গতি আছে, নিজেরা একটু পড়ে নিন। তাকে বিন্দু প্রাক্কলন বা বিন্দু নিরূপণ বলা হয়। ঠিক আছে, আর এক্সাম্পলটা ওটা দিবেন। এরপরে আমরা ব্যাপ্তি প্রাক্কলনটা পড়ি দেখেন। যে পরিসংখ্যানিক পদ্ধতিতে নমুনাজ মানের ভিত্তিতে পরামিতি এর সম্পর্কে একটি নির্দিষ্ট সীমার মধ্যে নিরূপণ করা হয়। পরামিতি এর সম্পর্কটা, সরি আমার এখানে ভুল হয়েছে, আমি সম্পর্কে সম্পর্কে পড়তেছি, কিন্তু এখানে মূলত সম্পর্ক হবে, সম্পর্ক হইলে বাক্যে অসঙ্গতি নাই। যে পরিসংখ্যানিক পদ্ধতি নমুনাজ মানের ভিত্তিতে পরামিতির সম্পর্কটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে, যেমন যদি বলি 20 থেকে 22, তাহলে এটা কি একটা নির্দিষ্ট সীমা বলছে না? এটা তো আর ফিক্স করে 20 বলে নাই। তাহলে পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করে নমুনাজ মানের ভিত্তিতে আমরা যদি পরামিতির সম্পর্কটা নির্দিষ্ট সীমার মধ্যে নিরূপণ করি, তাহলে তাকে ব্যাপ্তি প্রাক্কলন, ব্যাপ্তি মানে তো আমরা বুঝলাম যে এত থেকে এত, ঠিক না? ব্যাপ্তি প্রাক্কলন বা ব্যাপ্তি নিরূপণ বলা হয়। যেমন নাটোর সিটি কলেজের ছাত্রছাত্রীর গড় বয়স জানতে সমস্ত ছাত্রছাত্রীর বয়স গণনা করা সম্ভব না হলে আমরা কি করতে পারি? আমরা মোটামুটি ভাবে সবার বয়স যদি 20 থেকে 22 হয়, এটা যদি আমরা একটা তথ্যের মাধ্যমে বের করতে পারি, তাহলে ওই 20 থেকে 22 কে আমরা নাটোর সিটি কলেজের সবার গড় বয়স হিসেবে বিবেচনা করব। তাহলে ব্যাপ্তি প্রাক্কলন বা ব্যাপ্তি নিরূপণ হবে। ঠিক আছে, তাহলে আমরা ব্যাপ্তি এবং বিন্দু প্রাক্কলন কাকে বলে, যদি পরীক্ষা আসে প্রাক্কলনের সংজ্ঞা দাও, ব্যাখ্যা করো, প্রকারভেদ লিখো, আলোচনা করো, তাহলে আমরা কিন্তু সেই আনসারটা পেয়ে গেলাম আজকে। ঠিক আছে, তাহলে এটা ইনশাল্লাহ উদাহরণ সহ এইভাবে লিখতে পারবেন। কারো কোনো কিছু মানে এদিক ওদিক তাকানো লাগবে না ইনশাল্লাহ, এটা পড়ে বুঝে লিখলেই ভালো মার্কস আসবে। এবার দেখেন, এবার দ্বিতীয় প্রশ্ন কোনটা? বৈশিষ্ট্য। আচ্ছা ঠিক আছে, উত্তম প্রাক্কলন। বৈশিষ্ট্য নাকি পার্থক্য? বৈশিষ্ট্য। উত্তম প্রাক্কলনের বৈশিষ্ট্য। পার্থক্য দুইটাই আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বৈশিষ্ট্য যদি থাকে তাহলে বৈশিষ্ট্যের পর, বৈশিষ্ট্য কি 4 স্টার? জি জি। ঠিক আছে, বৈশিষ্ট্য দেখি। বৈশিষ্ট্য আছে এখানে 10টা, বইতে কয়টা আছে নাকি এই 10টাই আছে দেখেন তো? বইয়ে ভাইয়া 4টা। বইতে 4টা। আচ্ছা শোনেন, 4টা চারটা। যদি হয় তাহলে এই নোটে আছে 10টা, এখানে 10টা থেকে মিনিমাম যদি 5 মার্কে আসে 5টা লিখবো, মিনিমাম 5টা 6টা লিখবো, আর যদি 8-এ আসে তাহলে মিনিমাম 7টা 8টা লিখবো। ঠিক আছে, হয়তো 10টা থেকে কমাবো। তাহলে আমরা প্রথম থেকে পড়ি, সহজ সহজ কোনটা বা সবগুলোই পড়ি। বৈশিষ্ট্যটা দেখেন, একটি উত্তম প্রাক্কলনের বৈশিষ্ট্য দেখেন, নিরপেক্ষতা বা পক্ষপাতহীনতা। যে কোনো নমুনাজ মানে নিরূপিত মান পরামিতির মানের সমান হয়, তবে সেই নমুনাজ মানটিকে নিরপেক্ষ বা পক্ষপাতহীন নিরূপক বলা হয়। পরামিতির মানের নিরূপিত মানটা যদি পরামিতির মানের সমান হয়, আপনি কি বুঝতে পারছেন কথাটা? আপনার ধরে নেওয়া মানটা যেমন 20, আমরা 20 ধরছি না ঢাকা কলেজের ক্ষেত্রে, তো এই 20 যদি আপনি সত্যিই যদি ঢাকা কলেজের ছাত্রছাত্রীদের পরামিতির মানটা গড় বয়সটা যদি আসলেই 20 হয়, আর ধরছেন তো 20, মানে নিরূপণ করছেন 20, আর রেজাল্টও আসছে 20, সবার বয়স মোটামুটি 20, তাহলে এটা নিরপেক্ষতা এবং পক্ষপাতহীনতা একটা বৈশিষ্ট্য তখন এটা, কারণ এখানে অ্যাকুরেটলি ইয়াটা আসলো, ঠিক আছে, মানটা আসলো। তাহলে এটা বুঝতে পারছেন 1 নম্বরটা, কোনো পক্ষপাত থাকলো না, মানে 20 ধরা হয়েছে, নিরূপিত মান 20, নিরূপক 20, আর আমরা পরামিতির মাধ্যমে মানে গড় বলেন বা যে কোনো পরিসংখ্যানের যে কোনো টার্মের মাধ্যমে যেটা বের করলেন রেজাল্ট, সেটাও 20, তাহলে দুইটা সমান হয়ে গেল না? 1 নাম্বারটা কে বুঝেন নাই বলেন? বুঝে গেছে ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নেবো যে আপনারা বুঝতেছেন, আমি তাহলে এভাবে পড়ি, অনেক রাত তো। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বারটা দেখেন, দক্ষতা। যদি কোনো একটি পরামিতির একাধিক নিরপেক্ষ বা সামঞ্জস্যতাপূর্ণ নিরূপক থাকে, মানে বুঝতে পারছেন,
যেমন আপনার ঢাকা কলেজের ছাত্রছাত্রীদের গড় বয়স মনে করেন 20, আপনি এটা চাচ্ছেন, এটা হচ্ছে পরামিতির রেজাল্ট। এখন এইটার যদি নিরূপক থাকে, একাধিক মান থাকে, যেমন 20 আছে, 19 আছে, 20.5 আছে, হ্যাঁ, মানে কাছাকাছি সামঞ্জস্যতাপূর্ণ নিরূপক যদি থাকে, তবে যে নিরূপকের ভেদাঙ্ক সর্বনিম্ন তাকে দক্ষ নিরূপক বলা হয়। ভেদাঙ্কটা বুঝছেন, ভেরিয়েন্স। এখানে এই ভেদাঙ্কের চ্যাপ্টারটা আমরা কিন্তু পড়ি নাই বোধহয়। ভেদাঙ্কটা জাস্ট ভেদাঙ্ক ভেদাঙ্ক ভেরিয়েন্স ভেরিয়েন্স দেখি, ভেরিয়েন্স বের করি, কিন্তু ভেদাঙ্ক দিয়ে একটা চ্যাপ্টার হচ্ছে 9 আছে। আমরা 9 নম্বর অধ্যায়ে যখন যাব তখন আর ভেদাঙ্কটা আমাদের ক্লিয়ার হবে। জাস্ট ভেদাঙ্ক মানে হচ্ছে ভেরিয়েন্স, বিভিন্ন প্রকার, অনেক পার্থক্য, অনেক পার্থক্যের বৈশিষ্ট্যের অনেক উপাদান, সেটা হচ্ছে ভেদাঙ্ক। তাহলে এখানে বিষয়টা কি বলছে, যদি কোনো একটি পরামিতির একাধিক নিরপেক্ষ এবং সামঞ্জস্যতাপূর্ণ নিরূপক থাকে, তবে যে নিরূপকের ভেদাঙ্ক সর্বনিম্ন তাকে দক্ষ নিরূপক বলা হয়। তাহলে দক্ষতা বইতে, বইতে কি এরকম প্যারাগ্রাফ আকারে আছে 5টা বৈশিষ্ট্য? যদি থাকে তাহলে প্যারাগ্রাফ আকারে। 4টা আছে, পয়েন্ট আকারেই আছে। আচ্ছা, 4টা, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটি পরামিতির একাধিক নিরপেক্ষ এবং সামঞ্জস্যতাপূর্ণ যদি নিরূপক থাকে, তবে যে নিরূপকের ভেদাঙ্কটা সবচেয়ে সর্বনিম্ন তাকে দক্ষ নিরূপক বলে। ঠিক আছে, আপনি এটা মুখস্থ করবেন কিভাবে বা বুঝবেন কিভাবে আমি বলি। যারা একেবারে নতুন ধরছেন আজকে, তারা কিছু টার্ম মনে রাখবেন, যেমন পরামিতিটা কি, নিরূপকটা কি, ভেদাঙ্কটা কি। এই 3টা জিনিস যদি বুঝেন তাহলে এই বাক্যটা আপনি, 3টা শব্দ বা বুঝলে বাক্যটা আপনি লিখতে পারবেন নিজের থেকে। ঠিক আছে, তখন শব্দ শব্দ মিলাই মুখস্থ করতে হবে না। তাহলে আমরা সামঞ্জস্যতা, আমরা 1 নম্বর পক্ষপাতহীনতা, সামঞ্জস্যতা এবং দক্ষতা, 3টা পড়লাম। ঠিক আছে, এবার পর্যাপ্তটা পড়ি। দেখেন, যে নিরূপক নমুনার সকল মান গ্রহণ করে নির্ণীত হয় তাকে পর্যাপ্ত নিরূপক বলা হয়। মানে কি, যে নিরূপকটা মানে প্রাক্কলিত মানটা সকল নমুনার সকল মান, যেমন ধরেন ঢাকা কলেজের সকল ছাত্রছাত্রীদের গড় বয়স নিশ্চয়ই 100 জন ছাত্রছাত্রী হয়, তাহলে তাদের একজনের বয়স 19, 20, 18, 25 এরকম যদি ধরে, সমস্ত নমুনার মান ধরে যদি আপনি একটা 20 ফিক্সড করেন যে না 20 হইতে পারে, এবং ওই 20 হবার পরে 20-এর ভিত্তিতেই তো আপনি বিবেচনা করবেন যে সবার অমুকের বয়স 20, তমুকের বয়স 20 ধারণা করবেন, ঠিক না? তাইলে যদি আপনি সকল নমুনার মান গ্রহণ করে যদি আপনি নিরূপক নির্ণয় করেন, তাহলে তাকে পর্যাপ্ত নিরূপক বলে। ঠিক আছে, পর্যাপ্ত নিরূপক মানে হচ্ছে নিরূপকটা যথেষ্ট মানসম্মত হয়েছে বা অনেক তথ্যের ভিত্তিতে হয়েছে, সেটা বোঝাবে। একটি প্রাক্কলন সীমাবদ্ধ হলে এটি সমস্ত প্রয়োজনীয় তথ্যকে ব্যবহার করে। এখানে সীমাবদ্ধ শব্দটা হবে না, এখানে হবে পর্যাপ্ত। ঠিক আছে, একটি প্রাক্কলন যদি পর্যাপ্ত হয় তাহলে এটি সমস্ত প্রয়োজনীয় তথ্য ব্যবহার করছে আমরা বলতে পারি। অর্থাৎ প্রাক্কলনের জন্য প্রয়োজনীয় তথ্য যেগুলি পরামিতি সম্পর্কে পূর্ণ ধারণা দেবে সেই সমস্ত তথ্যের ভিত্তিতে হবে। প্রাক্কলনের জন্য প্রয়োজনীয় যত তথ্য আছে, যে তথ্যগুলো পরামিতি সম্পর্কে আপনাকে পূর্ণ ধারণা দেবে, সেটা সেই তথ্যের ভিত্তিতে যদি করি তাহলে পর্যাপ্ততা বৈশিষ্ট্যটা সেখানে থাকবে। 4 নম্বরটা বুঝতে পারছেন সবাই? আপনাকে প্রথমে নিরূপক, পরামিতি, নিরূপক, ভেদাঙ্ক এগুলো বুঝতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন, প্রাক্কলনটি সঠিক এবং নির্ভুল হওয়া উচিত, এতে কোনো ভুল বা অস্থিরতা থাকা উচিত নয়। তথ্য এবং ডেটার বিশ্লেষণ এবং হিসাবের মাধ্যমে প্রাক্কলনকে যতটা সঠিকভাবে নির্ণয় করতে হবে। প্রাক্কলনটা বুঝতে পারছি আমরা, প্রাক্কলনটা হচ্ছে ওই যে 20, মানে ধরে নিলাম হয়তো 20 হতে পারে, 20-এর ভিত্তিতে মূল্যায়ন হবে সবাইকে। তাহলে ওই 20টা যদি আমরা সমস্ত তথ্য সঠিক উপাত্তের মাধ্যমে আমরা গ্রহণ করি, ডেটা বিশ্লেষণ করে করি, তাহলে আমাদের ওটা কি হবে, যথার্থ হবে, তাই না? বুঝতে পারছেন 5 নম্বরটা? তাহলে আমরা শুধু পড়ে যাব না, 5টা পয়েন্টস কি কি ছিল একটু পড়ি। প্রথমটা ছিল নিরপেক্ষতা বা পক্ষপাতহীনতা। এটা আরো কয়েকবার পড়তে হবে, তা না হলে নিরপেক্ষতা বলতে প্রাক্কলনের বেলায় কি বলতেছে সেটা আমরা লিখতে পারবো না। ঠিক আছে, আমার মনে হচ্ছে আরো কয়েকবার পড়া দরকার। আমরা পড়বো, এটা পরবর্তীতে পড়বো, আমরা প্রাথমিকভাবে আইডিয়া নেই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষতা বা পক্ষপাতহীনতা, দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে সামঞ্জস্যতা, তৃতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে দক্ষতা,
চতুর্থ বৈশিষ্ট্যটা হচ্ছে পর্যাপ্ততা, পঞ্চম যথার্থতা। তাহলে আপনি পর্যাপ্ততা, যথার্থতা, দক্ষতা, সামঞ্জস্যতা, নিরপেক্ষতা, 5টা গুণ। ঠিক আছে, যে কোনো ব্যক্তি বা বস্তুর 5টা গুণ মনে রাখেন। পর্যাপ্ততা, সামঞ্জস্যতা, নিরপেক্ষতা, দক্ষতা, আর কি যথার্থতা, 5টা। এবার এটা সাধারণত 5-এ অথবা 8-এ আসবে, ঠিক আছে, অথবা 1-এ, যেটাই আসুক না কেন মিনিমাম 3 নাম্বারে আসলেও আপনি 3 মার্কে আসলে আপনি সেখানে 5টা পয়েন্ট দিবেন। দেখেন বিস্তৃততার ভিতর কি আছে, একটি উত্তম প্রাকলন কেবলমাত্র 1 বা 2টি উপাদানকে না নিয়ে, মানে ঢাকা কলেজের 1-2জন ছাত্রছাত্রীর বয়স, একজনের 20 আর একজনের 20.5, এটা ধরেই প্রাকলন হয় নাই। এটা যদি এরকম হয় না হয়, সব দিক বিবেচনা করে যদি হয়, তাহলে বুঝতে হবে এই 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 বৈশিষ্ট্যটা বিস্তৃততা মানে এই প্রাকলনটা। হ্যাঁ, এর মানে অনেক মান নিয়ে অনেক দিকে ছড়াইছে, অনেক উপাদান নিয়ে এটা করা হয়েছে, এতে প্রয়োজনীয় সকল তথ্য এবং সম্ভাব্য পরিণতির মূল্যায়ন করা হয়েছে। তাহলে এবার বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি আমরা দেখি। প্রাকরণটা অবশ্যই বিশ্লেষণাত্মক হতে হবে, যার মাধ্যমে ভবিষ্যৎ পরিস্থিতির জন্য বিভিন্ন গঠনমূলক অনুমান এবং উপস্থাপনাগুলি পর্যালোচনা করা যাবে। দেখেন, বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি যদি না হয়, তাহলে এটা তো বর্তমানকেও ভালো করে বোঝাবে না, ভবিষ্যতের জন্য এটা কাজ লাগবে না এই প্রাকলনটা। ঠিক আছে, তাহলে বিশ্লেষণাত্মক হতে হবে, যাতে যার মাধ্যমে ভবিষ্যতেও এটা ব্যবহার করা যায়। এবার ব্যবহারযোগ্যতা। প্রাক্কলনটি শুধু যদি তাত্ত্বিক ভাবে হয়, যেমন আপনি অঙ্ক করার জন্য 20 ধরে নিলেন, আসলে কি ঢাকা কলেজের সবার বয়স 20, গড় কি 20 করা যাবে? এখানে তো আমরাও পড়ি, তাই না? তাহলে সব মিলে যদি 20 ধরি তাহলে ভুল হবে, অনার্স মাস্টার্স এর স্টুডেন্ট আছে, সব মিলে যদি 20 ধরে ফেলেন তাহলে এটা কিন্তু ব্যবহারযোগ্য সঠিক হলো না। এটা শুধুমাত্র অঙ্ক করার জন্য ব্যবহার করা হইলো, ঠিক আছে, বাস্তবসম্মত হলো না। এখানে 8 নম্বরে সেটা বলছে। আর 9 নম্বরে বলছে সম্ভাব্যতা এবং পরিবর্তনশীলতা। আপনি ধরে নিলেন 20, প্রাক্কলিত মান 20, ঠিক আছে, বা একটা নিরূপিত মান, নিরূপক 20। এখন মানে মোটামুটি একটা নিরূপণ করলেন একটা যে 20 হইতে পারে, এই 20টা যদি আপনি 20-এর উপর ভিত্তি করে বসেই থাকেন, তাহলে তো আপনার চলবে না। আপনাকে মাঝে মধ্যে চেঞ্জ করতে হবে, নতুন ছাত্রছাত্রী আসলে নতুন পরিবেশ পরিস্থিতিতে আপনাকে সম্ভাব্য মানটা চেঞ্জ করতে হবে। এখানে 9 নম্বরে সেটা বলছে, সম্ভাব্যতা এবং পরিবর্তনশীলতার বৈশিষ্ট্য থাকতে হবে। এবার সময়সীমা এবং সীমানা দেখেন, উত্তম প্রাক্কলনটি সময় এবং সীমারেখা স্পষ্ট করে দেয়। মানে আসলে এই 20টা কখন কতক্ষণ ব্যবহার করতে পারি, যেমন করোনার সময় করোনার ভ্যাকসিন কারা নিতে পারবে, কত বছর বয়স পর্যন্ত নিতে পারবে, এটা একটা সময়সীমা ছিল। এখন ওই ভ্যাকসিনটা নাই, ওই সময়সীমাটা নাই। তার মানে একটা উত্তম প্রাক্কলনের একটা নির্দিষ্ট সময়ে থাকবে। ঠিক আছে, তাহলে 10টা পয়েন্টস আপনারা বুঝতে পারছেন। প্রথমে আগে বুঝে নিতে হবে কিন্তু আমাদের প্রাক্কলন কি, এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সব পারবো। তো 1 এবং 2 এর মধ্যে আমাদের জন্য কি কি আছে? প্রাক্কলনের সংজ্ঞা আছে, প্রাক্কলনের প্রকারভেদ আছে, উত্তম প্রাক্কলনের বৈশিষ্ট্য আছে, আর আছে প্রাক্কলনের দুইটা প্রাক্কলনের পার্থক্য। তবে 1 এবং 2 এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাক্কলন কাকে বলে, বৈশিষ্ট্য, পার্থক্য, 3টা জিনিস। এবার আমরা পার্থক্যটা পড়ি, দেখেন পার্থক্যটা কোথায় আছে। আরেকটা জিনিস দেখেন, 3 এবং 4 এই দুটা প্রশ্ন কিন্তু আমরা পড়া হয়ে গেছে। কোথায় পড়ছি বলেন তো? 1 নম্বরে পড়ছি, বিন্দু প্রাক্কলন এবং ব্যাপ্তি প্রাক্কলন উদাহরণ সহ পড়ছি। এখানে ঢাকা কলেজ এবং পাবনা কলেজের, নাটোর কলেজের উদাহরণটা আছে, কিন্তু অঙ্ক নাই। আপনারা কি দেখতে পাচ্ছেন? 3-এ অঙ্ক আছে। নবম ব্যাচের যারা আছেন তারা আলাদাভাবে, যদি বিন্দু প্রাক্কলন তাদের আলাদাভাবে আসে, তাহলে তারা এই উদাহরণ দিবেন ঢাকা কলেজের, পাশাপাশি অঙ্ক করে দিবেন একটা, অঙ্কটা আছে। আর এখানে একটা অঙ্ক আছে, ঠিক আছে, অঙ্কগুলো পরবর্তীতে আপনাদের ক্লাস যখন হবে তখন আপনাদের এটা বুঝাই দিব। এবার আমরা নমুনার আকারের সংজ্ঞা এবং নমুনার আকার নিরূপণ ব্যাখ্যা করি। এই যে একটা অঙ্ক দেখছেন, এটা একটু দেখাই আপনাদের। নমুনার আকার নিরূপণ, এইটা খুব ছোট্ট একটা সূত্র, জাস্ট একটা সূত্র লিখবেন আর সূত্রের ব্যাখ্যা দিই না। যেমন a+b, এর যদি একটা সূত্র হয়, তাহলে আমরা লিখি না a সমান আম গাছ, b সমান তাল গাছ, লিখি কিনা? তাইলে ওইভাবে a+b সূত্রটা লিখবেন, আর a সমান কি, b সমান কি, এইটা বলে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। নবম ব্যাচে যারা আছেন তারা দেখেন, এখানে এই এন, জেড এর সংশয় মান, সর্বোচ্চ ত্রুটি, হ্যাঁ, ম্যাক্সিমাম ইরর, তারপরে নিরূপিত মান পি, এস্টিমেট অফ দ্য পপুলেশন প্রপোর্শন, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ইরর, ঠিক আছে, এইগুলো জাস্ট বসাইলে, দুটো সূত্র লিখলে এটা শেষ। এটা আমাদের 4 স্টার না, তবে ট্রিপল ডাবলে থাকতে পারে। 4 স্টার হচ্ছে এই যে এটা 6, আমরা এটা পড়ি 6 পড়লে আমাদের কিন্তু 3টা এই অধ্যায় শেষ, 4 স্টার শেষ।
বিন্দু প্রাক্কলন বা বিন্দু নিরূপণ ও ব্যাপ্তি প্রাক্কলন বা ব্যাপ্তি নিরূপণের মধ্যকার পার্থক্য লিখো। ঠিক আছে, দেখেন এবার পার্থক্যটা পড়ি। আমরা যদি বিন্দু এবং ব্যাপ্তি প্রাক্কলন আগে এই যে 1 নম্বর প্রশ্নে পড়ে থাকি, বুঝে থাকি, তাহলে এটা আমাদের জন্য সহজ হবে। আমি একটু জুম করি। দেখেন, যে পরিসংখ্যানিক পদ্ধতিতে নমুনাজ মানের ভিত্তিতে পরামিতির সম্পর্ক একটি নির্দিষ্ট মানের ভিত্তিতে নিরূপণ করা হয় তাকে বিন্দু প্রাক্কলন বা বিন্দু নিরূপণ বলে। সেম আমরা প্রকারভেদে যে সংজ্ঞাটা পড়ছিলাম ওইটা। যে পরিসংখ্যানিক পদ্ধতিতে নমুনাজ মানের ভিত্তিতে পরামিতির সম্পর্ক একটি নির্দিষ্ট সীমার মধ্যে নিরূপণ করা যায় তাকে ব্যাপ্তি প্রাক্কলন বলে। যেমন যদি বলি নাটোর কলেজের ছাত্রছাত্রীদের গড় বয়স 20 থেকে 22, তাহলে এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে। এই নির্দিষ্ট সীমাটা হচ্ছে আমার ব্যাপ্তি প্রাক্কলনের একটা এক্সাম্পল। আপনি সীমার কথাটা বলবেন এক্সাম্পলে, ঠিক আছে? এই সীমার মধ্যে যদি আপনি নিরূপণ করেন তাহলে এটা ব্যাপ্তি প্রাক্কলন বা ব্যাপ্তি নিরূপণ, ঠিক আছে? তাহলে উদ্দেশ্যটা কি দেখেন, কোন পরামিতির জন্য একটি নির্দিষ্ট বা একক মান প্রদান করা। আমরা কিন্তু বুঝে ফেলছি, যদি কোন পরামিতির জন্য নির্দিষ্ট মান বা একক মান, যেমন ঢাকা কলেজের ক্ষেত্রে বলেই দিছি 20 বয়স, তাহলে নির্দিষ্ট একটা মান দিয়ে দিলাম, মানে আমি পরামিতির জন্য হয়তো গড় বের করব, না হয় বেদাঙ্ক, না হয় দ্বিপদী বিন্যাস করব, না হয় মিউ বের করব, সিগমা, যাই বলেন না কেন, এই এক একটা হচ্ছে পরামিতি। এই পরামিতি বের করার জন্য আমাকে যদি নির্দিষ্ট একটা মান দিয়ে দেওয়া হয় তাহলে সেটাই হচ্ছে বিন্দু প্রাক্কলন, আনুমানিক মান। ঠিক আছে, প্রাক্কলন মানে আনুমানিক বা কাছাকাছি হবে এরকম। তাহলে আপনারা বুঝতে পারছেন বোধহয় আমার এই লাস্ট কথার মাধ্যমে এটা কি। আর এই পাশের উদ্দেশ্যটা কি, পরামিতির সম্ভাব্য মানের জন্য একটি পরিসীমা প্রদান করে। তাহলে উদ্দেশ্যটা কি, পরামিতির সম্ভাব্য মানের জন্য একটা ফিক্সড নির্দিষ্ট মান দিবে না, একটা পরিসীমা দিবে। তাহলে আমরা একে লিখবো সংজ্ঞাগত পার্থক্য, দুয়ে হচ্ছে উদ্দেশ্যগত পার্থক্য। ঠিক আছে, এই উদ্দেশ্যগত পার্থক্যের এই কথা দিয়েই আমরা লিখতে পারি আবার যে মানের ধরনটা কেমন হবে, নির্দিষ্ট হবে, আর ওটা হবে ব্যাপ্তির মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে উদ্দেশ্যের ভিতরে দুইটা পয়েন্টস আছে কিন্তু। এবার আমরা সঠিকতা দেখি। এটি একক মান হয় অনুমানে ভুল হবার সম্ভাবনা বেশি থাকে। বুঝতে পারছেন বিষয়টা? যেমন আমি বলেই দিচ্ছি যে ঢাকা কলেজে সবার বয়স 20, তার মানে 20 ধরবো সবাইকে, যার বয়স 35 তাকেও 20। তাহলে অনুমানে ভুল একটি মান হবার কারণে কিন্তু আপনাকে দেখে যখন আমি অনুমান করব তখন আমি কিন্তু 20ই বলে দেবো, কারণ আমার যেহেতু এখানে প্রাক্কলিত মান আমার 20, আমি তো কথায় কথায় তো 20ই আসবে আমার ধারণায়, ঠিক না? তাহলে সঠিকতা ভুল হবে। আর এখানে যেহেতু আমি বলে দিছি 20 থেকে 25-এর মধ্যে হতে পারে, তার মানে আপনাকে দেখলে বলবো 25, আরেকজনকে দেখলে বলবো 24। তার মানে আমাকে এখানে পরিসর দেওয়ার কারণে আমার অনুমানের নির্ভুলতা কি হবে, বাড়বে, সঠিকতা বাড়বে, নির্ভুলতা বাড়বে। ঠিক আছে, এবার দেখেন উদাহরণটা আমরা দেখি। যদি একটি নির্দিষ্ট এলাকার মানুষের গড় আয়ু 65 বছর অনুমান করা হয় তবে এটি হচ্ছে বিন্দু প্রাক্কলন। ঠিক আছে, আমরা যদি বলি যে না এই কোম্পানিতে সবার বয়স 65 বছর, তাহলে সবার বয়স ফিক্সড করে সবার 65 তা কিন্তু না। ওই যে প্রাক্কলিত মান মানে কি, মোটামুটি কাছাকাছি, তার মানে কাছাকাছি মান যদি 65 হয় তবে এটা হচ্ছে বিন্দু প্রাক্কলন। আর ব্যাপ্তি প্রাক্কলনটা যদি বলি 63 থেকে 67 বছরের মধ্যে, তাহলে এটি হচ্ছে ব্যাপ্তি প্রাক্কলন। ঠিক আছে, এবার গণনা পদ্ধতিটা কি দেখেন। সমগ্রকে নিরূপিত বিন্দু প্রাক্কলন মান, দেখেন এখানে ইউ এর উপরে এটা কি আছে, এটা কি প্রাইম, এটা প্রাইম, প্রাইমটা তো একটা উপরে একটা দাগ, একটা রেপের মতন একটা দাগ, এটাকে কি বলে? আর উপরে প্রাইম ইউ, ইউ ইউ এটাকে কি বলে কেউ জানলে বলেন? আচ্ছা, এটা সমান এক্স বার, বি এ আর, বার। এক্স এর উপরে যে দাগটা ওটাকে উচ্চারণ বলে বার, বি এ আর, বুঝতে পারছেন, এক্স বার। তাইলে সমগ্রকে নিরূপিত বিন্দু প্রাকলিত মান ইউ সমান এক্স বার, এইভাবে গণনা করা হয়, ধরা হয়। আর সমগ্রকের গড়ের আস্থা সীমাটা হচ্ছে এক্স বার প্লাস মাইনাস জেড এস বাই রুট ওভার এন। ঠিক আছে, এইটা এক্স প্লাস এক্স বার প্লাস মাইনাস জেড এস বাই রুট ওভার এন। আপনি এই সূত্র দুইটা, যেহেতু আমরা এখানে অঙ্ক করতেছি না, সূত্র দুটোর ব্যাখ্যাও বইতে নাই, বুঝতে পারছেন, এই জন্য আমরা সূত্র দুটা মোটামুটি একটু আইডিয়া নিয়ে চোখে অঙ্কন করে আমরা যাব, যাতে আমরা লিখতে পারি চোখ বুঝে। বুঝতে পারছেন? গণনা পদ্ধতিটা কি, ইউ
সমান এক্স বার, আর এই পাশে হচ্ছে ব্যাপ্তি প্রাক্কলনের আস্থা সীমা হচ্ছে সমগ্রকের গড়ের আস্থা সীমা এক্স বার প্লাস মাইনাস জেড এস বাই রুট ওভার এন। ব্যবহারিক গুরুত্বটা আমরা দেখি, দ্রুত এবং সরাসরি মান নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। বিন্দু প্রাক্কলনটা দ্রুত এবং সরাসরি, মানে যেহেতু ফিক্সড করে 20 দেওয়াই আছে, তার মানে কি সরাসরি 20 বলেই আমি মান নির্ণয় করলাম, 20 ধরেই আমি কাজ শুরু করে দিলাম। ব্যবহারিক গুরুত্ব এটা। আর সিদ্ধান্ত গ্রহণের জন্য বেশি নির্ভরযোগ্য কেন বলেন তো? কারণ ব্যাপ্তি ওই 20 থেকে 22 বলছি, তার মানে আমি সিদ্ধান্ত নিতে গেলে আমাকে এটা ভালো লাগবে, একটা ব্যাপ্তি দিয়ে দিচ্ছে, ভুল হবে না। তাই সিদ্ধান্ত গ্রহণের জন্য বেশি নির্ভরযোগ্য এটা হচ্ছে ব্যাপ্তি প্রাক্কলনটা। আর বিন্দু প্রাক্কলনটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের জন্য খুব বেশি নির্ভরযোগ্য না হলেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে আপনারা বলেন তো, এর পার্থক্যটা মোটামুটি হোক বা 90% হোক, আমরা বুঝতে পারছি? সবাই একজন অন্তত বলেন, বাকিরা হয়তো অনেকে ঘুমাচ্ছে, পাশের লোকজন বাচ্চারা ঘুমাচ্ছে, একজন বলেন অন্তত। রিদওয়ান ভাই বুঝতে পারছেন? জি জি জি। জি ভাইয়া। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন একটু কয়েকবার পড়লে, মানে এখনই বোধহয় লিখতে দিলে সবাই লিখতে পারবেন। ঠিক আছে, ইনশাল্লাহ ভাই, আপনি আমার লিখতে দেন, আমি চোখ বন্ধ করে লিখে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পারলাম মনে করেন। এখন আরো কয়েকবার না পড়লে তো ফুল কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যাওয়া যায় না, কারণ পরীক্ষায় বারবার মুখস্থ করে যাওয়া জিনিসও মনে আসে না অনেকগুলো প্রশ্ন লিখতে গিয়ে। উপরে যে চিহ্নটা, আলামিন ভাই, হ্যাঁ রাশেদ ভাই। ওই পদ্ধতিতে যে মেয়ুর উপরে যে চিহ্নটা, হ্যাঁ এই চিহ্নটা তো ভালো বুঝলাম না, ওই চিহ্নটার নামটা কি? হ্যাঁ, ওই জান- চিহ্নটা আমার, আমি বলি ওই চিহ্নটা আমার পরিসংখ্যানের যে দ্বিতীয় অংশ আছে, ব্যাখ্যা অংশ, ওইটাই ওই চিহ্নটা আছে। ঠিক আছে, ওইখান থেকে একটু দেখবেন, যদি না থাকে ওখানে তাহলে পরবর্তী সংস্করণ ওটা দেবো। এবং ওই চিহ্নটা কি জানি আমার ঠিক মনে আসতেছে না, ওটা প্রাইম না, ওটা বারও না। ঠিক আছে, না না, ওটাকে নিশ্চয়ই কিছু একটা বলে। তবে আমি নোটটা এখন তো মোবাইলে ওপেন করতে পারলে, আমি নোটের দ্বিতীয় অংশ ওপেন করতে পারলে আমি দেখে বলতে পারতাম। এক্স এর উপরে যেটা আছে ওইটা প্রাইম বলা বার, যায়, 12 বলা যায়, ওটা হ্যাঁ সমস্যা প্রাইম না। অথবা বার, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ওই চিহ্নটা আমি কালকে ক্লাসে আপনাদের বলে দিব সবাইকে, সমস্যা নেই, আমি নোটের থেকে, আমার নোটের থেকে দেখে বলে দিব। ঠিক আছে ভাই। অথবা কেউ একটু নেটে সার্চ দিলে ওটা পেয়ে যাবেন, ওটা কপি করে সার্চ দিলে ওটা এসে যাবে গুগল থেকে। ঠিক আছে, আচ্ছা এবার তাইলে আমরা আরেকটা অধ্যায় পড়ি। দেখেন 6 অধ্যায়টা পড়বো না 7 পড়বো, বলেন তো? ওইটাও কি ইম্পর্টেন্ট ভাই আপনাদের জন্য? হুম, শুনেন, আট আট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 8 9 বলে দেবো পরে। এখন ওই 5 এবং 7 সবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন তো 8 সেট হবে, অধ্যায় আছে 9টা, এই জন্য একটাকে একটু মানে বাদ দেওয়া যায়। তাহলে আমরা 6টাও পড়বো, সমস্যা নাই। ঠিক আছে, তবে 6টা বাদ দিলে সমস্যা নাই, 6টা বাদ দিলে প্রশ্ন কমন পাবেন আশা করা যায়। আচ্ছা, সাতের সাতের থেকে আমরা কি কি পড়তে চাইছিলাম? 4 স্টার, 1 3 6 1 3 6। বলতেছি কত, ভাইয়া। হ্যাঁ কত বড় আমি সেটা দেখতেছি, মানে ঘুম এসে গেছে তো। ঘুম এসে গেছে? এই আপনি হ্যাঁ, না অফিসে? তো অফিসে যাতে কি হয়েছে, অফিসে ঘুমাবো না? না না, অফিস ফাঁকি দেওয়া যাবে না। না। আচ্ছা দেখেন, না রাত ঘুমাইতে হবে তো, না ঘুমাইলে মরে যাবো। দেখেন, অপারমাত্রিক পরীক্ষার সুবিধা এবং অসুবিধা। হ্যাঁ, ওটা যে সংজ্ঞা, সুবিধা অসুবিধা, আর হচ্ছে আরেকটা জানি কি ভুলে গেলাম। আর একটা শেষটা, কি পরীক্ষা জানি আছে একটা, ভুলে গেছি। ম্যান হুইটনি হুম ইউ হুম পরীক্ষা। হুম 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 আচ্ছা দেখেন, একটা জিনিস আমি বলি, আপনারা একটু তাকাই দেখেন, হুম। মানে এটা আসলাম কেন।
use of দেখেন ম্যান হুইটনি ইউ পরীক্ষা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমরা আপনার বইটা বের করেন এবং নোটটা দেখেন, দুইটা একসাথে দেখেন। বইয়ে ম্যান হুইটনি ইউ পরীক্ষাটা কি গাণিতিক বিভিন্ন টার্ম বেশি 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 ব্যবহার করা হয়েছে? জি। আর এখানে নোটে যেটা আছে ঠিক আছে, দেখেন আমি দুটাই বের করছি। যারা চান মূল বইয়ে উল্লেখিত ম্যান হুইটনি ইউ পরীক্ষাটা পড়তে পারেন যা নিম্নরূপ। দেখেন এই যে ম্যান হুইটনি ইউ পরীক্ষাটা বইয়ে হচ্ছে এইটা, আপনার স্ক্রিনে দেখেন এটা না? জি জি যদি কেউ চান যে এইটা, যেহেতু অষ্টম ব্যাচে কেউ যদি চান যে এইটা সরাসরি লিখতে পারবেন, ঠিক আছে? এই যে বিভিন্ন টার্ম আছে, সূত্র টুত্র আছে, হ্যাঁ, তাহলে এটা লিখলেন, হুবহু এটা লিখে দিলে স্যার চোখ বুঝে আপনাকে দিয়ে দিল যা দেবার। আর যদি কেউ চান যে না এটা একটু কঠিন মনে হইতেছে, তাহলে বিকল্প হিসাবে এই যে নোটের এটা পড়তে পারেন। এখন ম্যান হুইটনি পরীক্ষাটা যেহেতু খুব ইম্পর্টেন্ট কালকের শুক্রবারের পরীক্ষার জন্য, তাহলে আমরা এইটা পড়বো। এই জন্য দুইটা বিকল্পই সামনে আছে, যার যেটা ভালো লাগে ঠিক আছে সেটা সে পড়ে যাবেন। চিনা স্যার, আপনি বলেন কোনটা পড়বো। ছোট কোনটা? ছোট তো দুইটাই ছোট, এটাই অনেকগুলো। যে দেখেন এখানে এই বিষয়গুলো খুব কঠিন না, একটু দেখতে হবে আর কিছু সূত্র একটু মুখস্থ করতে হবে। দেখেন ধাপ 1 2 3 4 5, পাঁচটা ধাপ। ম্যান হুইটনি ইউ টেস্ট পরীক্ষা আসলে পাঁচটা ধাপ। প্রথমে আমরা লিখবো কি, একটু পড়ে দেখি, এটাও পড়বো ওটাও পড়বো, কোনটা সহজ মনে হয় আগে একটু পড়ি। দেখেন দুটি অনপেক্ষ নমুনার মধ্যাকার পার্থক্য পরীক্ষা করার জন্য দুটি নমুনার যে দুটি সমগ্র হতে নেওয়া হয়েছে তাদের চলকের বিন্যাস একই কিনা পরীক্ষা করার জন্য ম্যান হুইটনি টেস্ট করা হয়। তাহলে ম্যান হুইটনি টেস্ট পরীক্ষাটা করা হয় মূলত দুইটা সমগ্র থেকে দুইটা যে নমুনা, আপনি মনে করেন একটা টেবিলে 10টা আপেল আছে, একটা টেবিলে 10টা আপেল আছে, আপনি একটা টেবিল থেকে মানে 10টা আপেল হচ্ছে, 10 হচ্ছে সমগ্র, মানে ওই সমগ্র থেকে একটা নিলেন আর এই সমগ্র থেকে আপনি দুইটা নিলেন বা একটা নিলেন। এই যে যে দুইটা সমগ্র থেকে যে দুইটা নমুনা নিছেন, ঠিক আছে, দুইটা নমুনা যে দুটি সমগ্র করতে নেওয়া হয়েছে তাদের চলকের বিন্যাস একই কিনা। তাদের চলকের বিন্যাস মানে কি, চলক মানে বুঝতে পারছেন, চলক যদি হয় এক্স, যেমন 1 2, লুডুর ক্ষেত্রে 6টা গুটি, 1 1 2 3 4 5 6, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা চলক। 10টা আপেল থাকলে 1 2 3 4 5 6, 10টা আপেল হচ্ছে এক একটা চলক, ঠিক আছে? এই চলকের বিন্যাসটা মানে চলকটা আপনি কিভাবে সাজাইছেন এই বিষয়টা একই কিনা সেটা বোঝার জন্য ম্যান হুইটনি টেস্ট করা হয়। তাহলে ম্যান হুইটনি টেস্টটা কেন করা হয়েছে? এবার আমরা উক্ত পরীক্ষার ধাপ সমূহ যদি দেখি, ধাপ 1 দেখেন দুটি নমুনা তথ্যগুলোকে একত্র করে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে ক্রমিক মান নির্ণয় করতে হবে। আমি আপেল দিয়ে বোঝাচ্ছিলাম, দেখেন এক টেবিলে 10টা আপেল, এক টেবিলে 10টা আপেল। আপনি এই যে যে দুইটা যে তথ্য আছে এই নমুনার তথ্যগুলোকে আপনি 10টা থেকে মনে করেন 5টা নিছেন আর ওখানে থেকে 5টা নিছেন, তো এই নমুনাগুলোকে আপনি ছোট থেকে বড় ক্রমানুসারে সাজান। নিশ্চয়ই প্রত্যেকটার মান আছে, কোন আপেল ধরলে অবশ্যই সেটা ওজনে কম বেশি হতে পারে, কালারের দিক দিয়ে কম বেশি হতে পারে, মার্কিং করেন, মার্কিং করে আপনি ক্রমানুসারে সাজান, 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে দেখেন প্রত্যেক নমুনার ক্রমিক মান আলাদাভাবে উপস্থাপন করতে হবে, অতঃপর প্রত্যেক নমুনার ক্রমিক মানের সমষ্টি নির্ণয় করতে হবে। দুয়ে বুঝতে পারছেন? আপনি যেভাবে আছে সেভাবে বুঝেন, এই ডিটেলস ব্যাখ্যায় যেতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে? আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, নবম ব্যাচে ডিটেলস ব্যাখ্যায় যাব। প্রত্যেক নমুনার ক্রমিক মান আলাদাভাবে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? মানে আপেলে 10টার আপনি 5টা নমুনা নিছেন, 5টার 1 2 3 4 5 দিচ্ছেন, এখন এই 5কে আপনি আলাদাভাবে উপস্থাপন করবেন। আলাদাভাবে উপস্থাপন করা মানে আলাদাভাবে ছকে ছকে লিখতে পারেন, আলাদাভাবে ডানে বায়ে সাজায় লিখতে পারেন, ঠিক আছে? আলাদাভাবে আমরা সহজভাবে এখানে বাক্যগুলো যা বোঝাচ্ছে আমরা সেইভাবে বুঝি। আলাদা বামে কি, আলাদা বলতে কি বোঝাচ্ছে, গণিতে আবার আলাদা কি, উপস্থাপনটা কিভাবে করে, এই এত গভীরে চিন্তা করতে যাবেন না, বইতে যেভাবে আছে সহজভাবে বুঝেন, তাহলে সহজভাবে লিখতে পারবেন। অতঃপর প্রত্যেক নমুনার ক্রমিক মানের সমষ্টি নির্ণয় করতে হবে। মনে করেন 1 2 3 4 5, এখন ক্রমিক ক্রমিক মানের মানে 1, আরেকটা হচ্ছে 2, আরেকটা হচ্ছে 3, তাহলে 1 + 2 + 3। এখানে বলছে প্রত্যেক নমুনার ক্রমিক মানের সমষ্টি 1 + 2 + 3 + 4 + 5, যা বলছে সেভাবে বুঝলাম সহজভাবে, জটিলে যাওয়ার দরকার নাই। এবার 3 নম্বরে কি আছে দেখেন,
ম্যান হুইটনি ইউ নমুনাজ মান নির্ণয় করতে হবে। ম্যান হুইটনি ইউ নমুনাজ মান, নমুনার থেকে যে মানটা আসে সেটা হচ্ছে নমুনাজ মান, নমুনাজ মানের ভিত্তিতে যে মান সেটা হচ্ছে নমুনাজ মান। এখন আমরা যদি ম্যান হুইটনি ইউ টেস্ট পরীক্ষায় নমুনাজ মান নির্ণয় করতে চাই, তাহলে এর সূত্রটা কি দেখেন, ইউ সমান, ইউ সমান, সবাই একটু এইটা যদি কেউ বারবার ঘাটাঘাটি করেন, এটা চোখ বুজে লিখে লিখে দেবে। একটা জিনিস, আমরা তো অনেক সময় অনেকে তো বিভিন্ন সূত্র উপপাদ্য বা বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা এগুলো পরীক্ষায় আসলে আমরা আগে বিভিন্ন সময় তো না বুঝে মুখস্থ করেও দিচ্ছি, এরকম অভিজ্ঞতা তো সবাই থাকতে পারে। তাহলে আমরা ঠিক সেইটা অ্যাপ্লাই করতে পারি যদি মোটামুটি 100% কেউ না বুঝতে পারেন। ধাপ 3-এ কি বলছে, ম্যান 1 এবং 2 তো বুঝছেন, 1 এবং 2 কি বলছে। ধাপ 3টা কি দেখেন, ম্যান হুইটনি ইউ নমুনাজ মান নির্ণয় করতে হবে। এর সূত্রটা কি, এর সূত্রটা যদি আমরা একটু পড়ি, আচ্ছা এর সূত্রটা যদি আমরা দেখি, থ্যাংক ইউ, অনেক মানুষ আছেন দেখেন, মিজান ভাই থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু খুব সুন্দরভাবে ধাপে ধাপে প্রত্যেকটা প্রশ্ন আত্মস্থ করার চেষ্টা করতেছি, ঠিক আছে। দেখেন, ম্যান হুইটনি ইউ নমুনাজ মান নির্ণয় করতে হবে, সূত্রটা কি দেখেন, ইউ সমান এন অন ইনটু এন টু, মানে এন অন এন টু, ঠিক আছে। এই এনটা কি, এন অনটা কি প্রথম নমুনার আকার, এন টু হচ্ছে দ্বিতীয় নমুনার আকার। মানে দেখেন, এন অন হচ্ছে, আমি যে বললাম না যে 10টা এক টেবিলে 10টা আম আছে, আরেক টেবিলে 10টা আম আছে, তাহলে প্রথম টেবিলটা হচ্ছে প্রথম সমগ্রক, দ্বিতীয় টেবিলটা হচ্ছে দ্বিতীয় সমগ্রক। প্রথম সমগ্রক থেকে আমি 5টা নমুনা নিছি, 5টা আম বেছে নিছি, দ্বিতীয় সমগ্রক থেকে আমি 5টা নিছি, তাহলে প্রথম 5টা হচ্ছে এন অন আর দ্বিতীয় 5টা হচ্ছে এন টু। আর আর অনটা কি দেখেন, প্রথম নমুনার ক্রমিক মানের সমষ্টি। আর অন হচ্ছে প্রথম নমুনার, মানে প্রথম নমুনার ক্রমিক মান কোনটা, 1 2 3 4 5, প্রথম নমুনার তো ক্রমিক নাম্বার এইটা। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, এই 5টা ক্রমিক নাম্বার যোগ করে যা হবে সেটা হচ্ছে আর অন, ঠিক আছে। এবার দেখেন, তাহলে আমরা সূত্রটা বুঝতে পারলাম, সূত্রটা কি আছে, ইউ সমান এন অন ইন্টু এন টু প্লাস এন অন ইন্টু এন অন প্লাস 1 বাই 2 মাইনাস আর অন, মানে এন অন কে এন টুর সাথে গুণ দিবেন, গুণ দেবার পরে তারপরে যোগ চিহ্ন দিয়ে কি লিখবেন, এন অন প্লাস 1, এন অন এর সাথে 1 যোগ করে তাকে আবার এন অন দিয়ে গুণ করবেন, গুণ করে 2 দিয়ে ভাগ দিবেন, ভাগ দেবার পরে আপনি আবার কি করবেন, আর অন কে বিয়োগ দিয়ে দিবেন। তাহলে এইভাবে যদি আমরা এন অন কি আর অন কি ইউ কি সেই জিনিসটা আমার একটা অন্তত প্রশ্ন বুঝি। আছে। জি প্রশ্নটা হলো, সূত্রের ভিতরে R1 দিয়ে বিয়োগ দিছে, তাহলে R2 কি দোষ করলো? হ্যাঁ, আর টু কি জিজ্ঞেস করলে, এটা হচ্ছে ম্যান হুইটনি ইউ টেস্ট পরীক্ষার যে প্রবক্তা তাকে জিজ্ঞেস করলে ভালো হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে কোথাও আর টুর কথা বলা নাই, হ্যাঁ সেটা একটা যৌক্তিক কথা যে আর টু তা তো অবশ্যই দ্বিতীয় নমুনার ক্রমিক মানের সমষ্টি। তবে এখানে আমরা এটা ধরে নিতে পারি যে ম্যান হুইটনি ইউ টেস্ট পরীক্ষায় মডেলটাই এরকম ভাবে বোধহয় সাজানো যে যেখানে দুটি নমুনার ক্ষেত্রে আমরা যখন চলকের বিন্যাসটা ঠিক আছে কিনা, দুটা নমুনার চলকের বিন্যাস ঠিক আছে কিনা সেটা ব্যবহার, সেটা বের করতে গিয়ে হচ্ছে আমরা ইউ টেস্টটা করি। এখন এই ইউ টেস্টটা করার বেলায় শুধুমাত্র প্রথম চলকের প্রথম নমুনার নমুনার মানের যোগফলকে আমরা এই সূত্রে বিয়োগ দেব, দ্বিতীয়টার কথা আমরা আনবই না। মডেলটা তো তাই বোঝাচ্ছে, কারণ কোথাও এখানে আর টু নাই, ঠিক আছে। এইটা, তাহলে এই প্রশ্নটা আপনারা আপনাদের নিজ নিজ ক্যাম্পাসে স্যারকে বলতে পারেন, দেখি কি উত্তর দেয় আমাকে জানাবেন, ঠিক আছে। আর আর তো এখানে নাই, তাহলে আমরা এবার ধাপ 4-এ যাচ্ছি, দেখেন। আপাতত উনি যে যা বলে গেছেন সেটাই আমরা মুখস্থ করি, আর এখানে আমি কোনো কিছু খুঁজে পাইলাম না। না নাই, হ্যাঁ যেটা সেটাই ভাই, থ্যাংক ইউ। তাহলে আপাতত যেভাবে আছে আমরা সেভাবে পড়ি, তাহলে আমাদের কি ধাপ 1 ধাপ 2 ধাপ ধাপ 3 হয়েছে সবার। এটা যদি পরীক্ষা আসে চোখ বন্ধ করে ভাই লিখবেন, মানে আমার আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কালকের শুক্রবারে পরীক্ষাটা দেওয়া। তাহলে এখানে এই ম্যান হুইটনি প্রশ্নটা ইউ কি, একটু প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে ম্যান হিউটনি ইউ পরীক্ষার প্রথমে ধাপ 5টা এমনি সংজ্ঞার মতো বর্ণনা করছে, তারপরে উদাহরণ আছে, তাহলে না না, প্রশ্নটা কিভাবে ঠিক আছে। আসবে? প্রশ্নটা হচ্ছে ম্যান হুইটনি ইউ টেস্ট পরীক্ষা কি, কি বললেও এইটা না, কি বললে এটা না, কি বললে হচ্ছে আমি বলি, কি বললে হচ্ছে ম্যান হুইটনি ইউ টেস্ট কাকে বলে সেইটা। আর যদি বলে হ্যাঁ কি বলুক অথবা ব্যাখ্যা করো, ম্যান হুইটনি টেস্ট লিখো, হ্যাঁ এটা যাই বলুক না কেন এই পরীক্ষাটাই লিখে দিতে হবে।
এই পুরোটাই। ঠিক আছে, হ্যাঁ বড় করে যদি আসে। আর এখানে শোনেন, ম্যান হুইটনি ইউ টেস্ট পরীক্ষাটা কাকে বলে সেটা আসতে পারে পরীক্ষায়, কাকে বলে আসলে আমরা হয়তো পুরো ডিটেলস ধাপে 5টা ধাপে আমাদের যেতে নাও হতে পারে। তখন আপনারা দেখেন কাকে বলে আসলে আপনারা কি লিখবেন আমি দেখাই দিই। নোটের 6 নাম্বার, দেখেন নোটের 6 নাম্বারে আমি যে বিকল্প উত্তর রাখছি না, এই যে বইয়ের যেটা আমি কেবল দেখালাম 5টা ধাপ, এটা হচ্ছে বইয়ের উত্তর। বইয়ে ইউ টেস্ট বলতে যেটা বুঝাইছে, আর আমার নোটে ইউ টেস্টের একটা সহজ ইউ টেস্ট আছে, সেটা হচ্ছে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে। আপনার সংজ্ঞা আসলে এইখান থেকে ওই যে প্রথম প্যারাগ্রাফটা, দ্বিতীয় প্যারাগ্রাফটা দিয়ে দিতে পারেন, তৃতীয় প্যারাগ্রাফটা দিয়ে দিতে পারেন, তাহলে সংজ্ঞা হয়ে গেল। আর যদি বলে সূত্রটা বা এই ব্যাখ্যাটা করো, তাহলে হচ্ছে এইটা। আর যদি কেউ চান এটা কঠিন মনে হচ্ছে শুধু এটা লিখবেন উপরেরটা, তাহলে উপরেরটা লিখতে পারবেন। স্যার যদি ভালো করে ঘাটাঘাটি করে দেখেন নিশ্চয়ই দেখবেন, তাহলে মার্কস দিবেন, কম বেশ করবেন ইনশাল্লাহ। না, উদাহরণের ওটা তো অঙ্কের মতো, অঙ্ক না আসলে তো অঙ্ক করব না। যদি উদাহরণ বলে কোনটা ভাই? বর্ণনা করো, তাহলে আমরা সিদ্ধান্ত, ওই যে পাঁচটা সিদ্ধান্ত সংজ্ঞার মধ্যে যেটা আছে, ধাপ 1 ধাপ 2, এইটা বর্ণনা করব, এই তো। সেটা কোথায় আছে? ধাপ 1 ধাপ 2 কই? আমার নোটে কোথায় আছে? না, ওই যে বইয়ে আছে, বইয়ে আছে। আচ্ছা আচ্ছা, শোনেন, ধাপ 1 ধাপ 2 এইটাই এটাই ম্যান হুইটনি টেস্ট, এইটাই একটা পরীক্ষা। এটা এটাকে সরাসরি 2 আর 2 4 সেই যোগ বিয়োগ তো করে নাই, এটা জাস্ট একটা সূত্র। এই পরীক্ষাটাই মনে করেন যে ধাপ 5 পর্যন্ত ব্যাখ্যা করতেই বলা হয়েছে এই পরীক্ষায়। আপনি যদি, ঠিক আচ্ছা, আছে বুঝতে যেটা পারছি। বলছেন ঠিক আছে, সংজ্ঞা আসলে আর আপনি ও সংজ্ঞা শুধু কাকে বলে সেটা আর অঙ্ক থিওরিটা লিখবেন। আসলে তো যখন টেবিল আসবে তখন বুঝে নেবো যে অঙ্ক করতে হবে, ওখানে তো বলেই দেবে। এটা কিন্তু অঙ্ক না। 5 নম্বরে যে ধাপ 5টা, এই ধাপ 5টা কিন্তু অঙ্ক না। অঙ্ক বলতে যদি আমরা 2 আর 2 4 মানে ক্যালকুলেশন বুঝি, তাহলে সেই জিনিসটা কিন্তু এখানে নাই, কোনো যোগ বইয়ে তো বিয়োগ আছে নাই। উদাহরণ, যেটা কি সেটা কি? ওটা তো অঙ্কই, অঙ্কের মতো আর উদাহরণটা, কি মানে। ও ও স্যার ঠিক আছে, উদাহরণটা তো আমরা এখানে আনি না, উদাহরণটা বইতে আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার কথা, উদাহরণটা অঙ্কটা করতে হবে না, জাস্ট ধাপ 5 পর্যন্ত দিলেই হবে। উদাহরণটা আচ্ছা, এটা করা লাগবে না, না অঙ্কটা না করা লাগবে না? না না না, অঙ্ক করা লাগবে না। অঙ্ক আসে নাই কোনোবার? উম, না আসে নাই ভাই, আসে নাই। আপনার স্টার, এটা কি স্টার আছে না, একটা না দুইটা স্টার? ভাই আপনি তো হঠাৎ করে আজকে আসছেন, এইটা হচ্ছে 4 স্টার। এইগুলো পরীক্ষা আজকে না পড়ে পরীক্ষার হলে গেলে কিন্তু আপনার সাথে কথা নাই। ওই মানে ম্যান হুইটনি পরীক্ষা কি, এই ধাপ 5টা অঙ্ক বাদ হ্যাঁ দিয়ে, হ্যাঁ, ঠিক এটা আছে। হচ্ছে 4 স্টার, মানে এটা ইম্পর্টেন্টের উপর দিয়ে কিছু থাকলে তাই। আচ্ছা তাহলে আমাদের দেখেন, আমরা 2টা ধাপ হলো, এবার 4 5 এই 2টা ধাপ কি আলামিন করি? ভাই, জি। মিজান ভাইকে একটু পানিশমেন্ট দেয়া হোক। না এটা আমার আমার বড় ভাই, তো আমি তো দিতে পারি না, আপনি পারেন কিনা দেখেন। আচ্ছা, না না, গৃহীত আমি হলো, বড় পানিশমেন্ট ভাই নেওয়া দিতে হবে। পারি না, ভাইয়া অনেক ব্যস্ত থাকে আমি জানি। হ্যাঁ, এক সরি সময়ের মিজান খুব ভাই, তো ব্রিলিয়ান্ট দুষ্টামি করে স্টুডেন্ট। ফেললাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে শারমিন, পানিশমেন্ট তাহলে একদিন দিব হচ্ছে, ক্যান্টিনে যাই আমরা খাবো, ওইটাই পানিশমেন্ট, ঠিক আছে। ওইটাই পানিশমেন্ট, জি 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 আর- জি। জি হ্যাঁ আচ্ছা, সেটাই, মিলন গৃহীত ভাই হলো, রেডি থাকেন। আচ্ছা একসেপ্টেড। 4 নাম্বার, হ্যাঁ থ্যাংক ইউ। এবার 4 নাম্বার দেখি, সবাই দেখেন। যদি প্রত্যেক নমুনার আকার কমপক্ষে 8 হয়, দেখেন প্রত্যেকটা ধাপে কিন্তু এক একটা শর্ত দিছে, যদি 8 হয়। 3 নাম্বার ধাপে কিন্তু একটা শর্ত দিছিল। এবার 4-এ দিছে যদি নমুনার আকার কমপক্ষে 8 হয়, তাহলে ইউ এর বিন্যাস পরিমিত বিন্যাসে রূপান্তরিত হবে। আপনাদের কি মনে পড়ে আমরা পরিমিত বিন্যাসের একটা সূত্র ঠিক সন্ধ্যা 7টার দিকে পড়ছিলাম, জেড সমান এক্স জি 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 মাইনাস মিউ বাই সিগমা। এখানে কি এক্স ছিল, জেড সমান এক্স ছিল নাকি নাকি কি ছিল বলেন তো? আচ্ছা যাই হোক, সূত্রটা এরকম মনে পড়ে না? জি জি আচ্ছা, এখানে জেড সমান পরিমিত বিন্যাস, আদর্শ পরিমিত বিন্যাস জেড ছিল মনে পড়ে, তাহলে পরিমিত বিন্যাস জেড সমান ইউ মাইনাস, ইউটা হচ্ছে ম্যান হুইটনি ইউ, ম্যান হুইটনির ইউ, ইউ মাইনাস মিউ ইউ, আর হচ্ছে সিগমা ইউ। ভাগ দিলেন কাকে দিয়ে? সিগমা ইউ দিয়ে। আপনি প্রত্যেকটা প্রতীক উচ্চারণটা কি কিভাবে পড়তে হয় সেটা মনে রাখেন, আর চিত্রে চিহ্নটা খেয়াল রাখেন। চিত্রটা আপনার চোখে আঁকেন, তাইলে এটা লিখতে পারবো আমরা। এখানে দেখেন, মিউ ইউ সমান এন অন এন টু বাই টু, এবং সিগমা ইউ স্কোয়ার সমান এন অন ইন্টু এন টু ইন্টু মানে গুণ দিয়ে এন অন প্লাস এন টু প্লাস ওয়ান বাই
12। এখন বলতে পারেন মিজান ভাই অবশ্যই বলবে যে ভাই হঠাৎ করে 12 আনলাম কেন। এখন এই জিনিসটা তো গভীরের, এই বিষয়টা তো আসলে বই আমাদের ব্যাখ্যা দেওয়া উচিত ছিল স্যারেদের, ওনারা ব্যাখ্যা না দিয়ে বসাই দিছে প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে। যাই হোক, আমাদের শুধু পাস করা দরকার। তাইলে আমরা এই সূত্রটা, 4 নম্বরের সূত্রটা মুখস্থ করব, একটু বুঝে বুঝে মুখস্থ করব, হুবহু মুখস্থ করব না। কিভাবে বুঝবো? আমি কিন্তু আপনাদের জেড সমান ইউ মাইনাস মিউ ইউ বাই সিগমা ইউ, এই ফর্মটা, এটা কিন্তু আগে আমরা আদর্শ পরিমিত বিন্যাসের সূত্রে পড়ে আসছি, কাজে ওখান থেকে পড়ে আসা এটা আমাদের ওই ক্ষেত্রে আমরা এখানে মনে রাখবো এইভাবে। আর এখানে মিউ ইউ সমান এন অন বা এন অন এন টু বাই টু, আর পরের সূত্রটা হচ্ছে সিগমা ইউ স্কোয়ার সমান এন অন এন টু ইন্টু এন অন প্লাস এন টু প্লাস 1/12। ঠিক আছে, এই পর্যন্ত এসে ধাপ 5টা দেখেন একটু জটিল আছে, কারণ এটা স্টেপ বাই স্টেপ সূত্রগুলো মনে রাখা। হয়তো অনেকে ছোট্ট করে হাতের মাঝখানে লিখে নিয়ে যাবেন, হয়তো বা অনেকে চিন্তা করতেছেন এখন যে যাক যদি এসে পরে হাতের মাঝে ছোট্ট করে লিখে নিয়ে যাব কাগজে। হ্যাঁ, মানে এটা আবার নকল শিখাই দিচ্ছি না, নকল করা কিন্তু পাপ ভাই। আচ্ছা, এবার ধাপ 5 দেখেন। এখানে H0 মানে কি বলেন তো? H0টা কি, কারো কি আইডিয়া আছে? আমি H0টা বোঝাতে 8, এই দেখেন H0 পাইছেন? H0 কি এটা বুঝতে হলে আমরা 8 অধ্যায়ে চলে যাই। একটু সবাই একটু ধৈর্য ধরে একটু টাইম দেন। 8 আমরা H0 বলতে কি আছে আমরা একটু দেখি। কল্পনা যাচাই, হাইপোথিসিস। H মানে হাইপোথিসিস, কল্পনা। H0টা কখন হয় দেখেন, দেখেন ওই অধ্যায়টা, ওই প্রশ্নটা পড়াতে গেলে এই H0 আসবে, এই জন্য এখানে চলে আসছি। যে পরিসংখ্যানিক কল্পনায় নেগেটিভ ধরে, ধারণা, নাস্তি অনুমান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, থ্যাংক নেগেটিভ। ইউ, জি থ্যাংক ইউ। যে পরিসংখ্যানিক কল্পনায় ধরে বা অনুমান করে নেওয়া হয় যে সবকিছু সাম্যাবস্থায় আছে, মানে ঠিক আছে, ঠিক আছে বা একাধিক বস্তু বা ঘটনার মধ্যে কোনো রকম ব্যবধান নেই, তবে তাকে নাস্তি কল্পনা বলা হয়, তাকে H0 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওই উপরের প্রশ্ন যেটা আমরা পড়তেছিলাম ওটাই H0 মানে, আপনারা বুঝতে পারছেন? H0 মানে হচ্ছে নাল হাইপোথিসিস, মানে নাস্তি কল্পনা। আর বিকল্প কল্পনা হচ্ছে H1 H2 দ্বারা প্রকাশ করা হয়। যে পরিসংখ্যানিক কল্পনা নাস্তি কল্পনার বিপরীত তাকে বিকল্প হলে আপনি H0 হবে না, তখন H1 হবে। ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে একটা জিনিস দেখেন, H0টা কখন? যখন মিউ সমান 0 হলে বিকল্প কল্পনা H1 সমান মিউ সমান 0 হবে না। আপনারা এই বিকল্প কল্পনার পয়েন্টটা একটু ভালো করে বুঝেন, তাহলে ওই ওই প্রশ্নটা বুঝতে পারবো আমরা, নিচের ধাপ 6টা বুঝতে পারবো। দেখেন H সমান যখন 0 মানে নাস্তি কল্পনা যখন হয় তখন বিকল্প কল্পনা হয় H1, আর তখন মিউ সমান, দেখেন নাস্তি কল্পনা হলে মিউ সমান 0 হয়, আর বিকল্প কল্পনা হলে মিউ ইকুয়াল নট 0 মানে 0 না। ক্লিয়ার? আবার তখন কি হয়, 0 থেকে বড় হয়ে যায় মিউটা, বা মিউটা 0 থেকে ছোট হয়ে যায়। আপনারা এই বিকল্প কল্পনাটা যেটা আমি পড়ালাম এটা কিন্তু আমরা পরের অধ্যায়ে, আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা নাস্তি কল্পনাটা কি বুঝতে পারছি মোটামুটি, যে টার্মগুলো যেটা বোঝাচ্ছে। H0 মানে হাইপোথিসিস 0 মানে নাস্তি কল্পনা, আর এই বিকল্প কল্পনা হচ্ছে H1 অল্টারনেটিভ কল্পনা, বিকল্প কল্পনা। ঠিক আছে, যখন H0 তখন মিউ সমান 0, আর যখন H1 মানে বিকল্প তখন মিউ সমান 0 না, তখন 0টা হয় 0 থেকে মিউ বড়, না হলে 0 থেকে ছোট, কিন্তু 0 না। ঠিক আছে, আপনারা এবার বলেন তো বিকল্প কল্পনাটা কে বুঝেন নাই? ভাই সবাই তো ঘুমাচ্ছেন, অন্তত একজন বলেন কে বুঝছেন। কেউ, আমি তো ঘুমাচ্ছি না। না, আমরা আমরা যখন একসাথে পড়বো না তখন মনে করেন বক বকটা তো আমি করি, ঠিক না? আপনারা দেখা যাচ্ছে কি এই যে অনেক রাত নাস্তি হওয়ার কারণে হয়তো অনেকে না, কথা বলতেছেন না, ঠিক আছে, আমি বলি কিন্তু নাস্তি রেসপন্স না অনুমান, থাকে। জি, নাস্তি অনুমান হচ্ছে H0, এটা হ্যাঁ দিয়ে যেটা আমরা বর্ণনা করব সেই শব্দের মধ্যে নেই থাকবে। যেমন এই যে এখানে বলছে সমাধানের ভিতরে নাস্তি অনুমান H0, দুটি নমুনা শক্তির মধ্যে পার্থক্য নেই, এই হ্যাঁ জিরোটা মানে নেই, ওটা নেই হ্যাঁ শব্দটা থাকবে। আর হ্যাঁ, এটার রাইট, বিপরীতে যেটা পজিটিভ যেটা থাকবে, এটার বিপরীতে যেটা পজিটিভ থাকবে সেটা হলো বিকল্প। হ্যাঁ রাইট। সেই বিকল্পটা কত হইতে পারে আমি একটু বলি মিজান ভাইয়ের সাথে। বিকল্পটা হইতে পারে 0 থেকে
বড় না হয় ছোট কিন্তু জিরো না, মানে নাই না জিরো, নেগেটিভ না, মানে নেগেটিভ না সরি, মানে একবারে কিছুই নাই সেটা হবে না, হয় নেগেটিভ না হলে পজিটিভ। হ্যাঁ, ঠিক আছে, এখানে নেগেটিভ এখানে মানে এ কিন্তু দিয়ে প্রকাশ মাইনাস মান। করছে। এগুলো কি কি দিয়ে প্রকাশ করা হয়? এখানে এ দিয়ে প্রকাশ করছে। হ্যাঁ 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 এইচ এ। হ্যাঁ সেটাই। আমাদের সাথে নতুন নতুন সুকান্ত চৌধুরী জয়েন হয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই প্রশ্নটা চলে যাই। দেখেন ধাপ 5 সিদ্ধান্ত 5, দেখেন এক পার্শ্বিক পরীক্ষা, ডান দিক বিশিষ্ট পরীক্ষায় কি হয় দেখেন তো, জেড নির্ণীত লেস দেন মাইনাস জেড, এইটা কিন্তু ভাই আলফা, এটা কিন্তু সিগমা না। ডান দিক বিশিষ্ট পরীক্ষা আপনি লিখবেন জেড নির্ণীত, নির্ণীতটা একটু ছোট করে লেখেন নিচের দিকে, লেস দেন মাইনাস জেড আলফা হলে এইচ জিরো হবে, মানে নাল হাইপোথিসিস হবে। বাম দিক বিশিষ্ট পরীক্ষার ক্ষেত্রে জেড নির্ণীত গ্রেটার দেন, বিকল্পটা দেখেন উপরেরটা ডান দিকে হচ্ছে লেস দেন, বাম দিকে হচ্ছে গ্রেটার দেন, ডান দিকে মাইনাস জেড আলফা, বাম দিকে প্লাস জেড আলফা। তাহলে আমরা এই প্রশ্নটা যে পড়তেছি আমাদের, আমরা কত পার্সেন্ট বুঝলাম তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ধারাবাহিকতা আছে। আমরা ক পড়লে খটা আমরা বিপরীত করলে লিখতে পারবো। দুটাই এইচ ও বর্জনীয় হবে, অর্থাৎ নাল হবে না। একটা হয় নেগেটিভ হবে আর একটা হয় পজিটিভ হবে। তার মানে এখানে বিকল্প বিকল্প ইয়েসের কথা বলা হচ্ছে, কল্পনার কথা, অল্টারনেটিভ হাইপোথিসিসের কথা বলা হচ্ছে। এখানে এইচ জিরো হবে না বলতেছে, দেখছেন, বর্জনীয়, এইচ জিরো বর্জনীয়, এইচ জিরো বর্জনীয়। আমরা একটু আগে অষ্টম অধ্যায়ে যেটা আপনাকে দেখালাম সেখানে কিন্তু বলছে যখন এইচ জিরো হবে না তখন হয় একটা লেস দেন হবে আর একটা গ্রেটার দেন হবে, অর্থাৎ একটা হবে জিরোর থেকে ছোট অর্থাৎ -1 -2 -3 এইটা, আর একটা হচ্ছে জিরোর থেকে বড় অর্থাৎ 1 2 3, +1 +2 +3 এইটা। তার মানে এখানে দেখেন ডান দিক বিশিষ্ট পরীক্ষা বলছে জেড নির্ণীত লেস দেন মাইনাস জেড আলফা, জেড নির্ণীত গ্রেটার দেন প্লাস জেড আলফা, দুটার ক্ষেত্রে এইচ ও হবে না, হাইপোথিসিস জিরো হবে না, নাল হবে না। এবার আমরা দ্বিপার্শ্বিক করি, এটাকে দ্বিপার্শ্বিক করি। দেখেন জেড নির্ণীত উপরেরটা অথবা জেড নির্ণীত জেড আলফা স্কয়ার হলে এইচ ও বর্জনীয় হবে। এখানে আবার বইতে বইতে আমার নোটে কি ঠিক আছে, এখানে জেড আলফা বাই টু না, দেখেন তো বইতে। আছে আমার ফাইলটা ফেটে গেছে, মানে কি আমার ফাইলটা ফেটে গেছে দেখা যাচ্ছে না, কি হ্যাঁ, আছে বই বা জেড আপনাদের আলফা বাই 2 আছে। প্রিন্টেড নোটে কি আছে? 2। -z α/2। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা আলফা বাই টু, প্রত্যেকটা আলফা বাই টু। হ্যাঁ, এখন α/2। দ্বিপার্শ্বিক, হ্যাঁ হ্যাঁ দেখেন এটা কিন্তু ক এবং খ হচ্ছে বাম দিকে, একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে বাম দিকে, একটা হচ্ছে দ্বিপার্শ্বিক। ঠিক আছে, দুই দিকেই থাকবে, ডানে বামে দুই দিকেই থাকবে। সেই ক্ষেত্রে দ্বিপার্শ্বিক পরীক্ষার ক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করবো। এই যে মাইনাস জেড এ যেটা আমরা পাইছি ওটাকে 2 দিয়ে ভাগ করব, প্লাস জেড কে 2 দিয়ে ভাগ করবো। এখানে ভাগটা আপনি এভাবে অবলিক এর মতন না দিয়ে আপনি ডিভাইডেডটা আপনি লব হরের মতন করে উপর নিচ করে দিতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার করিয়া। তাহলে এক্ষেত্রেও কিন্তু এইচও হবে না। তাহলে আমরা 5 নম্বর ধাপে ডান দিক বিশিষ্ট পরীক্ষা পেলাম, বাম দিক বিশিষ্ট আর দ্বিপার্শ্বিক পরীক্ষা পেলাম। এগুলো খাতায় কয়েকবার লিখলে এটা ভাই লিখে দিয়ে আসা সম্ভব। তাহলে আমরা একটা অধ্যায়, কয়টা অধ্যায় শেষ করলাম আজকে? এই 10টায় 10:30 11টায় পড়া শুরু করে কয়টা শেষ করছি কেউ একজন বলেন তো? এই 5টা ধাপের মার্ক কত থাকতে পারে? 8 8 8 8। ঠিক আছে মিজান ভাই, 4 স্টার কিন্তু এগুলো এগুলো পড়েন আপনি। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে 5 অধ্যায় এবং 7 অধ্যায়, দুটো অধ্যায় পড়ছি কিন্তু এই যে দশম ভাই যে মানে অবস্থা, তাতে পড়লে পাস না পড়লে ফেল, উপায় আছে হ্যাঁ নাকি? সেইটাই। আমরা কি নকল করি? আপনাকে তো দেখতে বললে আপনি দেখেন না, যে ভাই একটু দেখে লেখেন বা এটা এইভাবে, আপনি বলেন না যা আছে কপালে। আপনি তো নীতি ঠিক রাখছেন তাহলে। ঠিকই আছে। সেটাই আমি মনে করি কি, আপনারা যারা আমার সাথে পড়াশোনা করবেন, আমি একটা, না যদিও হেল্প লাগে অনেক সময় কারোর কাছে জিজ্ঞাসা করা যায়, ভাই এটা কি, স্যারের কাছে জিজ্ঞাসা করা যায়, স্যার এটা
মাথায় কাজ করতেছে না, এই জিনিসটা ধরাই দেন, এটা কিন্তু অনৈতিকতা না। ঠিক আছে, তবে ব্যাপকভাবে কপি করা, একবারে পিছনে বসে সব কপি করলেন, হ্যাঁ সামনে বসে সব কপি করলেন, মানে এটা হয় যেমন হলে, মানে এটা বলা ঠিক না। আমার তো সবাই তো আমার সহপাঠী, দেখি কি আছে নাকি, তারা না থাকলে বলি গিবতটা। আচ্ছা নাই না, আচ্ছা নাই। মিজান ভাই আর শারমিন আপা বলে দিয়েন না, মানে বিষয়টা হচ্ছে কি, কালকে গত পরীক্ষার দিন আমি সামনে বেঞ্চ গুলো নড়ে মিরপুর বাংলা কলেজে, আমি বললাম কি যে তাহলে আমি সামনের বেঞ্চে বসবো না, মানে আমার পরিকল্পনা ছিল আজকে একটু নতুনদের কাছে বসা। ঠিক আছে, আমি সামনে থেকে পিছনে চলে গেলাম, সব পিছনে সামনে থেকে সবগুলো আমার পাশ পাশ পিছনে চলে গেল। যাওয়ার পরে যেভাবে ঠিক সামনে পিছনে যেভাবে আমার যারা বসা ছিল ওইভাবে তারা বসে গেল চেয়ার দখল করে। ঠিক আছে, এবং প্রত্যেকটা পরীক্ষা একবার হুবহু আমি যা লিখি পিছনে পয়েন্টস গুলো ঠিক তাই, পিছন থেকে পরের বেঞ্চে তাই, পরের বেঞ্চে তাই। মানে আমার কাছে একটু আপনি অবাক আপনি লাগে। তো মধু, আপনি তো মধু, ওই যে ইয়াতে বলে না, সবাই মৌমাছি থাকবেই। না বিষয়টা সেটা ঠিক আছে, মধু এক্সাম্পল ওঠে না। আমি চাচ্ছিলাম কি যে একটু ভাই বই ধরেন। ঠিক আছে, কোনো মতে আমাকে বলে দিছে যে ভাই বই টই কিচ্ছু ধরবো না, বই একবারে নতুন, আপনি যা লিখবেন তাই। এইটা একেবারে কেমন হয়ে গেল বলেন তো? এই জিনিসটা আসলে তো ঠিক না, এই মাঝে মধ্যে একটু কষ্ট লাগে যে না এটা কেন আমরা করি, একটু পড়ে যাই। আর যাই আমাদের হোক। হলে আর আমার হলে হ্যাঁ আমি আর আমাদের একবার সামনে একটা আপু বসছে, এই হ্যাঁ দুইটা মেয়ে ছাড়া হ্যাঁ। সবাই বই কম্পোজ করে নিয়ে চলে আসে ভাই। কেউ তো বই ধরে নিয়ে চলে আসে ব্যাগের মধ্যে। স্যারেরা ধরে না এগুলো, এগুলো ধরে এক্সপেল করে না, খাতা আটকে রাখে না? না না না। আরে না ভাই, শোনেন, এগুলো এটা সমাধান নাই। মাঝে মাঝে আমি কি একটা হয় কথা, মিলন ভাই জানেন না, আমার খাতা নিয়ে চলে যায় তারা, আমার খাতা নিয়ে তাদের খাতা নিচে লিখে রাখে, লেখা শুরু করে। আচ্ছা না এটা হচ্ছে কি আমাদের আসলে এই যখন সেলাই জিনিসগুলো, দিবেন তখন ঠিক মতো আমার খাতাটা একটু ফেরত দিয়েন। না এই জিনিসগুলো আসলে ঠিক না, তবে ওপেন ইউনিভার্সিটি জানে, আমরা কিন্তু কথা বলছি, আমি আলামিন স্যারের সাথে এই বিষয়ে কথা বলছি, আলামিন স্যার বলছে যে এরকম হয়, আমরা বিভিন্ন জায়গায় জানি, বিভিন্ন জায়গায় যাই ধরি, হ্যাঁ এরকম হয়, মানে ওনরা তবে আসলে আমরা বিষয়টা কিন্তু ফেয়ার পরীক্ষা দিচ্ছি, আমরা কিন্তু ফেয়ার পরীক্ষা দিচ্ছি, এখানে কিন্তু খুবই কড়াকড়ি। আমাদের ওই যে পড়লে পাস না পড়লে ফেল, ওই যে দেখে ভাই লিখে আপনার পাস ভাইয়া করার সুযোগ যেদিন নেই। খুবই গেছিল আমার হলে খুবই বুঝছেন, খুবই কড়াকড়ি তার বেলায় যে মানে কড়াকড়ি, আর যে মানে না সে যে কোনো ভাবে হোক নকল করে দেখে অ্যান্সার দিয়ে আসবে, তিনবার মোবাইল নিয়ে যায় কিরে, তারপরে মোবাইল বের করে, খাতা বের করে, প্রশ্ন বের করে। ঠিক না এইটার ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তা আপনার ঠিক। ভাইয়া যেদিন গেছিল একদিন ডিউটি হিসাবেই গেছিল সে রিপোর্ট করার জন্য। দ্বিতীয় দিন গেছিল, যাওয়ার পরে তো স্যারদের সাথে বেশ কথা কাটাকাটি হয়েছে। সে রিপোর্ট করবে যে এরকম নকল করে কেন পাশ করতেছে, কেন নকল করে এভাবে পরীক্ষা দিচ্ছে, ওপেনে স্যাররা কিছু বলছে না। এই যে নিয়ে স্যারের সাথে বেশ তর্ক বিতর্ক হয়েছে। স্যাররা আমারে উল্টা আমাকে ফোন করে স্যার আমাকে থ্রেট দিছে যে কি ব্যাপার আপনার সাহেব এরকম এসে রিপোর্ট করবে সেই, আমি যে ক্লাসে বসে থাকবো কেউ পরীক্ষা দিতে হবে। স্যার আপনি বসে থাকবেন না থাকবেন এটা আপনার ব্যাপার, আমি পরীক্ষা দিচ্ছি, আমি তো নকল করি না, আপনার অন্য স্টুডেন্টরা নকল করতেছে। গত সপ্তাহে পরীক্ষা দিতে গেছে, স্যার বলতেছে শারমিন, জি স্যার বলেন, আপনার সাহেব আসবে? আমি বললাম না স্যার আসবে না, আর আসতেও পারে। বলে যদি আসে তাহলে এই যে আমি বসলাম, কেউ কিন্তু পরীক্ষা দিতে পারবে না। স্যার এটা আপনার ব্যাপার, আমি পরীক্ষা দিব, আমার পরীক্ষা দিতে কোনো প্রবলেম হবে না, আপনার অন্য স্টুডেন্টদেরকে দেখেন, আপনি বসে থাকবেন না চলে যাবেন এটা আপনার ব্যাপার, আমি পরীক্ষা দিতে আসছি, আমি নকল করতে আসিনি। যারা নকল করতে আসছে আপনি তাদেরকে বলেন, সে সাংবাদিক, সে সাংবাদিক হিসেবে তার ডিউটি সে করতে আসতেই পারে। তারপর যাক, আপনার ভাইয়াকে আমি নিষেধ করছি যে দরকার নাই, এখানে তো আমাদের ফার্স্ট সেকেন্ডের কোনো ইয়া না, এখানে সবাই কেউ গৃহিণী, কেউ চাকরি করতেছে, সবাই কর্মজীবী, যা যা দরকার নাই। স্যাররা আমারে ফোন করে করে বেশ ইয়া দিতেছে, স্টুডেন্টরাও ফোন করে করে আমার কাছে খোঁজ নিচ্ছে যে ভাইয়াকে না করে না আসতে আমরা তাহলে পাশ করতে পারবো না। পরে আপনার ভাইয়া আর যায় নাই, মানে একেবারে সবাই বই কম্পোজ করে করে বই, কেউ ডাইরেক্ট বই নিয়ে যায় বই খুলে খুলে লিখতেছে ভাইয়া। দরকার কি, পাস পাস করি ফেল করি না, এই যে পড়তেছি আলামিন ভাই যতটুকু হেল্প করতেছে, আলামিন ভাইয়ের এই হেল্পের না হলেও আমার পরীক্ষা হয়তো এত ভালো হইতো না, ভালো দিতে পারতাম না। আলামিন ভাইয়ের কাছে এই জন্য আমি অনেক ঋণী, আলামিন ভাইয়ের জন্য পরীক্ষাগুলো আমি খুব সুন্দরভাবে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ।
আলামিন ভাইয়ের জন্য মনের থেকে দোয়া করি, ভাইয়া ভালো থাকুক, নেক হায়াত দান করুক, সবাইকে এরকম হেল্প করুক। আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য অনেক উপকার হচ্ছে আমার। মানে পরীক্ষার হলে যে যাচ্ছি, পরীক্ষা দিতেই যাচ্ছি, এরকম একটা বড় মন নিয়ে যাইতে পারতেছি যে নকল করে পাশ করব না, পরীক্ষা পড়েই পরীক্ষা দিতেছি। ওপেন ইউনিভার্সিটিতে পড়তেছি তাতে সমস্যা নেই, কিন্তু পরীক্ষা দিচ্ছি, পড়েই পাশ করতেছি, নকল করে না। এই যে একটা শান্তি। না সেটাই। ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ আপা, ভালো কথা বলছেন। মানে বিষয়টা হচ্ছে কি, আমরা সিনিয়র ঠিক আছে, কিন্তু আমরা আহ অনেক বছর আগে, হয়তো অনেকে আছেন অনেক বছর আগে পড়াশোনা শেষ করছেন, কিন্তু একেবারে তো এরকম না যে আমরা দুই তিনটা প্রশ্ন পড়লে আমরা পারবো না, সেটা না। তাহলে সেটাই, আমাদের মেন্টালিটি এরকম থাকবে কেন যে আমরা পুরোটাই নকল করে একটা সার্টিফিকেট নিব? নকল করব সেটাই। ঠিক আছে, এটা টোটালি করা যাবে না। একটু দেখতেছেন, হয়তো পাশের জন এটা দেখতেছেন, এটা না না দেখে পারা যাবে না, সেটা ঠিক আছে। কিন্তু কিছু পড়ি, কিছু বানাই লিখি, মার্কস কম আসে আসুক, মানে পড়ে অর্জন করি, তার ভিতরে একটা তৃপ্তি আছে, আমি সেই বিষয়টা বলতেছি। তবে আমরা আমরা যারা একসাথে পড়বো তারা ইনশাল্লাহ আমাদের কোনো অসৎ উপায় অবলম্বন করতে হবে না। ঠিক আছে, এখন তাহলে সেটাই। রাত 12টা বাজে, দেখেন আমি তো অফিসে আছি, 12টা বাজে। আমি একটু শেষ করে দিব, আমি একটু হুম আলোচনা হুম। করে শেষ করে দেবো। সেটা হচ্ছে 5 এবং 7, এই দুটো অধ্যায় 3 3 6টা প্রশ্ন করলাম, 4 স্টার। ঠিক আছে, এইগুলো মোটামুটি সবার হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা একটা কাজ, কালকে একটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে ম্যান হুইটনি ইউ টেস্ট পরীক্ষাটা খাতায় বারবার লিখবেন, পড়বেন। ঠিক আছে? এই এটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে ভাইয়া। এই কোনটা? যে 7 এখানে যে নাম্বার চ্যাপ্টারের পয়েন্ট ইয়েগুলো বলা যাবে? আমি শুরুর দিকে ছিলাম না তো। 7 নাম্বারে কি কি কোয়েশ্চেন আপনি 4 স্টার দিছেন? আচ্ছা, বলা যাবে। শারমিন আপা কি বলতেছিলেন? হ্যাঁ ভাইয়া, একটা মিনিট। কোনটা কোনটা দিছিলাম সেটা হচ্ছে আমি বলি। সাথে হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার, তিনটা। ঠিক আছে, আর আর 5 নাম্বার, 5 নাম্বারে 5 নাম্বারটা দাগায় নেন। 6 নাম্বারটা দাগান। 6 নাম্বারটা হচ্ছে জেড এবং টি এর পার্থক্য 5। আর কি 6টা? আমি দেখি, দাঁড়ান আমি দেখে আসি। 6 হচ্ছে পরামাত্রিক টেস্ট, সরি অপরামাত্রিক টেস্ট কাকে বলে, সরি পরামাত্রিক টেস্ট কাকে বলে, টি এর বৈশিষ্ট্য, জেড ও টি এর মধ্যে পার্থক্য, তিনটা জিনিস। টি এর বৈশিষ্ট্য, জেড এবং টি এর মধ্যে পার্থক্য, আর পরামাত্রিক টেস্ট কাকে বলে। আর 5-এ হচ্ছে প্রাক্কলন কি, বৈশিষ্ট্য এবং পার্থক্য, প্রাক্কলনের বৈশিষ্ট্য আর দুইটা প্রাক্কলনের বিন্দু এবং ব্যাপ্তির মধ্যে পার্থক্য, এই 3 3 6টা। ঠিক আছে, তাহলে কি আজকে রেখে দেবো? আমরা 5 এবং 7 অধ্যায় পড়লাম সেকেন্ড সেশনে, রাত অনেক এটা হয়েছে, তো আপনারা টির রেস্ট নেন, মধ্যে ঘুমান। পার্থক্য না, জেড টেস্ট টি টেস্টের মধ্যে পার্থক্য। জেড এবং টি টেস্টের মধ্যে পার্থক্য আমি আরো সময় পড়তে পারবো, ঠিক আছে, আরো 1 ঘন্টা 2 ঘন্টা পড়তে পারবো। তবে আপনাদের সবার কথা বিবেচনা করে তাহলে এখানে শেষ করে দিব, নাকি 6 অধ্যায়টা পড়বো? আপনারা যেটা বলবেন সেটা আচ্ছা ভাইয়া, আমাকে যে ম্যান হুইটনির একটু ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। জি আপা বলেন। এটা তো পুরাটা পড়লাম, দেখলাম, আমি আগেও পড়ছি এগুলা, হুম। এই জন্য বললাম যে আমাকে দিলে আমি এখন চোখ বন্ধ করে লিখে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। ভাইয়া, এখন এই প্রশ্নটা যদি আসে, হ্যাঁ, এটা হ্যাঁ। আসবে আমি জানি। এখন আমার এই যে প্রথম যে সংজ্ঞাটা আছে এটা, তারপরে ম্যান হুইটনি ইউ ইউ পরীক্ষা, এটা উদ্দেশ্য, কাজ করার পদ্ধতি, ফলাফল, কেন ম্যান হুইটনি ইউ পরীক্ষার ব্যবহার করা হয়, এটা উদাহরণ, এই সম্পূর্ণ হ্যাঁ লিখলাম। আমি বলি। এরপর হ্যাঁ ঠিক আছে, শুনেন আপা, হ্যাঁ শুনেন। আপনি হচ্ছে হ্যাঁ নোট বার করছেন, নোটে ম্যান হুইটনি ইউ হ্যাঁ, টেস্ট পরীক্ষাটা হচ্ছে কয় নাম্বারে? 6 নাম্বারে না? 6 নম্বরে, হ্যাঁ 6 নাম্বারে বলা আছে, দেখেন, প্রথমে ম্যান হুইটনি পরীক্ষাটা কি বর্ণনা করো। ওই যে আপনি হ্যাঁ যেটা বললেন মাত্র, যে বৈশিষ্ট্য, ব্যবহার, অমুক তমুক, এগুলো হ্যাঁ হচ্ছে হ্যাঁ ম্যান হুইটনির সূত্রের বা এটা পরীক্ষার একটা উত্তর, বিকল্প হ্যাঁ। উত্তর। এই উত্তরটা দিবেন না, হয়তো বা যেটা আমরা 5টা ধাপ এইমাত্র পড়লাম সেটা দিবেন, মানে যেটা আপনার আচ্ছা কাছে সহজ মনে হয় সেটা লিখবেন। কারণ ওই আচ্ছা, সূত্রটা অনেকের কাছে এইটা কঠিন মনে হতে অথবা যায়, এই আমি যে, ওই হ্যাঁ হ্যাঁ এইটাই, বিকল্প হিসেবে অথবা ওই এই যে প্রশ্নটা আপনি লিখবেন। যেটা লিখছেন যে যারা চান মূল বইয়ের উল্লেখিত ম্যান হ্যাঁ হুইটনির পরীক্ষা পড়তে পারেন, নিচের এইটা যে কোনো একটা আমি দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা। হ্যাঁ, এবার ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পেরেছেন? এবার আমি হ্যাঁ ক্লিয়ার। জি জি, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, পরীক্ষাখানে কিন্তু বিভিন্ন জটিল প্রশ্নের বিকল্প সহজ উত্তর দেওয়া আছে।
হ্যাঁ, ঠিক তাই আছে? বিকল্পটাই আমার কাছে বেশি সহজ মনে হয়েছে বইয়ের না, থেকে। তবে একটা অনুরোধ, তবে একটা ইয়ে থাকবে কি, যেহেতু আমরা একটা তবে একটা ইয়ে থাকবে, যদি আপনি ওই ইয়াটা সূত্রটা ভালো করে পড়তে পারেন, হ্যাঁ, তাহলে বেশিরভাগ স্যারেরা কিন্তু ওই আমাদের মতন অনেক আগে ব্রিলিয়ান্ট, এখন তো তারা প্রতিদিন যায় আসে পড়ায়, এরকম অনেক স্যার আছে গ্রামগঞ্জে, তারা আপডেটেড না, তারা ওই বইতে যা আছে ওটা দেখে মার্কস কাটবে। ঠিক আছে, হুম, এইসব টিচারদের জন্য সৃজনশীলতা নষ্ট হয়ে যাচ্ছে, তারা নতুন আপডেট কিছু হ্যাঁ, জিনিস হ্যাঁ, কেটে দেয়, বলে যে এটা ভুল। জি। কিন্তু আজ তো একটা আপনার প্রশ্ন আছে, হ্যাঁ দুইটাই তো আমি পড়ছি, দুইটাই আমি দুইটাই লিখতে পারবো, কিন্তু এই যে বইয়ের যে নমুনাটা আছে এইটা মানে একটু ইজি আছে আমার কাছে। হ্যাঁ, বইয়েরটা, আমা- আমার বইয়ের একটা এক একটা প্রশ্ন ভাগ। আছে। বলেন। প্রশ্নটা হলো টি টেস্ট ও জেড টেস্ট, হ্যাঁ, এখানে আবার পার্থক্যতে দেওয়া আছে জেড বিন্যাস আর টি বিন্যাসের মধ্যে পার্থক্য, তাহলে ওই ঠিক টেস্ট আর বিন্যাস একই? একই 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 একই, হ্যাঁ একই। আচ্ছা, ওই আরেকটা প্রশ্ন আছে, আরেকটা, সেটা হলো যে এটা এখানে, সহায়তাটা পড়ে ফেলাই, সহায়তাটা পড়ে ফেলাই। হ্যাঁ পড়বো, হ্যাঁ সেখানে প্রশ্ন হলো যে সুচালো বলতে কি বুঝাইছে, সুচালো ওই সূত্রের ভিতরে সুচালোর যে বিষয়টা এটা একটু বর্ণনা করেন, সুচালোটা আচ্ছা, কি? শোনেন 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 শোনেন, আমরা ঠিক আছে আপনার কথার উত্তর দিচ্ছি। 6 অধ্যায়টা আমি বলে রাখি, প্রথমে 3টা কথা বলি। 1 নম্বর কথা হচ্ছে 6 অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে তাহলে দরকার আমরা, নাই স্যার। না ইম্পর্টেন্ট না, তবে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এই 4 স্টার প্রশ্নগুলো কিন্তু ফাইন্ড আউট করা গেছে, তবে ইম্পর্টেন্ট না, আপনি বাদ দিলে বাদ দিতে পারেন। আচ্ছা, ম্যান হুইটনি তো ইম্পর্টেন্ট। ম্যান উইথ ইম্পর্টেন্ট, তবে 6টা একটু পড়লে পড়তে পারেন, এখন আপনাদের ব্যাপার। আচ্ছা, 6টা যদি বাদ দেন, 6তে কি কি আছে দেখেন তো, আমাকে বলেন। কাই বাদে আছে কি? পরামাত্রিক পরীক্ষা ছয়টা কাকে বলে এটা বলতেছি, একটা মিনিট একটু টাইম দেন, আমি বলতেছি। বলেন। হুম। 6-এর আছে আপনার সংজ্ঞা, টি বিন্যাস, জেড এবং টি বিন্যাসের পার্থক্য। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে তাহলে দেখেন এখানে টি বিন্যাস, হ্যাঁ টি বিন্যাস কাকে বলে দেখেন, 3 নাম্বার। এইটা জাস্ট একটা সূত্র মুখস্থ করতে হবে, এই যে উপরের টুক, টি বিন্যাসের প্রয়োগ আসবে না। আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 63 পৃষ্ঠা লেখা, তার উপরের টুক টি বিন্যাস কাকে বলে, আর এই সব মিলে সূত্র, এতটুকু মুখস্থ করতে হবে। আর তাইলে আর মুখস্থ করতে হবে এই দুইটা, এই পার্থক্য, পার্থক্য আবার 2টা আছে, বইয়ের পার্থক্য আর আমার পার্থক্য, এই পার্থক্য। আর হচ্ছে আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে পরামাত্রিক টেস্ট কাকে বলে, এই 3টা ঠিক আছে, পড়তে পারেন। আচ্ছা যাই হোক, যদি এখন পড়তে না চান তাহলে আমরা রেখে দেব। তবে আপনাদের আমি 9 অধ্যায়টা, 9 অধ্যায়ের সাজেশনটা দিয়ে দেই। শুধুমাত্র 8 অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 8-এর থেকে এক সেট প্রশ্ন হবে আশা করা যায়। 8-এর সাজেশন এবং এর পড়াটা এটা আমি কালকের জন্য পেন্ডিং রাখলাম। শুধুমাত্র 9টা এখন দিয়ে দেয়, আপনারা 9 অধ্যায়টা বের করেন, ঠিক আছে? এবং 9 অধ্যায়টা যারা করছি। যারা এখন একটু টাইম দিতে পারবেন, দিনের বেলা টাইম পাই না, তারা 9 অধ্যায়টা এখন একটু পড়তে পারি। 9-এ দেখেন ছোট ছোট 2টা প্রশ্ন। একটা হচ্ছে হ্যাঁ, ভেদাঙ্ক হ্যাঁ, বিশ্লেষণ কাকে বলে, লেখেন, 9-এ দাগ দেন। যারা ওই 4 স্টার সাজেশন এখন পর্যন্ত পান নাই, তারা সবাই 9 নম্বর অধ্যায়ে যান, নোট অথবা বইয়ে, যাদের কাছে নোট আছে তারা নোটে যান। দেখেন আট সংজ্ঞা না, শর্ত ব্যবহার। এই যে 9-এ গেছি, দেখেন ভেদাঙ্ক বিশ্লেষণ কি। এটা কি 4 স্টার? হ্যাঁ হ্যাঁ, ভেদাঙ্ক বিশ্লেষণ কাকে বলে, হুম। ঠিক আছে। শুধু কাকে বলে, কাকে বলে আর ব্যাখ্যা, এইটা অনুমিতি না, অনুমিতি সমূহ লিখুন, এইটা 4 স্টার না। আপনি শুধু 1 নম্বর প্রশ্নে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 নম্বর প্রশ্নের প্রথম অংশটা 4 স্টার, ঠিক আছে। বিশ্লেষণ। হ্যাঁ হ্যাঁ, বেদাঙ্ক বিশ্লেষণ কাকে বলে ব্যাখ্যা করো, এইটা। আর হচ্ছে বেদাঙ্কের শর্ত এবং ব্যবহার, শর্ত কোথায় আছে? আচ্ছা, এখন শর্তগুলোই অনুমিতি অনুমিতি কিনা এটা আমাকে মূল বই থেকে কেউ বলেন।
অনুমিতি সমূহ লিখুন, ভেদাঙ্কের মূল বইতে যান, অনুমিতিগুলো লিখুন। এটা এই অংশে যান, দেখেন। জি, ওইটাই ওইটাই হচ্ছে 2 নাম্বার। তার মানে শর্ত এবং অনুমতি এক। জি জি, একই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন, শর্ত এবং অনুমিতি এক জিনিস, ঠিক আছে। এই জন্য শর্তকে আলাদা করে আমি লিখিনি, আমি অনুমিতিটাই ওখানে বুঝাইছিলাম, কিন্তু এখানে অবলিক দিয়ে শর্ত দিয়ে দেওয়া উচিত ছিল আমার। তাহলে আমরা 1 আর 2 এই দুইটা প্রশ্ন করবো 9 থেকে। 9 থেকে হুবহু এক সেট যদি নাও হয়, অন্য সেটের ভিতরে এই দুইটার যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। তাহলে 1 এবং 2 এই দুইটা প্রশ্ন আমরা দেখি ছোট কিনা, তাহলে আমরা এখন পড়ে আমাদের আজকে পড়া শেষ করব। হ্যাঁ, 1 নম্বর প্রশ্নটা দেখেন, ভেদাঙ্ক বিশ্লেষণ কাকে বলে এবং এর অনুমিতি বা শর্ত আছে 5টা, 4টা। আমরা এখন একটু পড়ি। আর 2 নম্বর হচ্ছে ভেদাঙ্ক বিশ্লেষণের ব্যবহার আছে 5টা। ছোট্ট দুইটা প্রশ্ন, সবাই মন দেন। কি শুরু করবো না রেখে দেবো বলেন? শুরু করেন ভাই। বলেন বলেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভেদাঙ্ক বিশ্লেষণ কাকে বলে বা কি, আমরা মন দিয়ে পড়ি। দেখেন, পরিসংখ্যানের অনুসন্ধানে আমরা এক বা একাধিক সমগ্রক থেকে, প্রত্যেকটা শব্দ বুঝবেন, এক বা একাধিক সমগ্রক থেকে, মনে করেন টেবিলে 2টা ঝুড়িতে 20টা করে আম আছে, তাহলে একটা ঝুড়ির সমস্ত আম হচ্ছে সমগ্রক, মানে একটা বস্তার সমস্ত আম হচ্ছে সমগ্রক, আর আরেকটা বস্তার সমস্ত আম হচ্ছে সমগ্রক। তাহলে এক বা একাধিক হয়ে গেল না। এক বা একাধিক সমগ্রক থেকে 2 বা ততোধিক নমুনা সংগ্রহ করে থাকি, করি কিনা বলেন? আমরা একটা বস্তার সমস্ত আম পরীক্ষা করব, নিশ্চয়ই একটা বস্তা হচ্ছে সমগ্রক, এর থেকে আমরা 2টা 3টা 5টা আম র্যান্ডমলি আমরা বেছে নেই, ঠিক আছে। তার মানে প্রথম বাক্যটা আমরা বুঝতে পারছি। এই নমুনা সমূহের গড়ের পার্থক্য কতটুকু তাৎপর্যপূর্ণ? এই নমুনা সমূহের গড়ের পার্থক্য, নমুনা সমূহের গড় মানে প্রথমে যদি 2টা নমুনা নেই, পরে যদি 5টা নেই, 5 আর 2 7, 7কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে গড় বের হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? এই গড়ের পার্থক্য কতটুকু তাৎপর্যপূর্ণ এবং সংগৃহীত নমুনাসমূহ একই গড় বিশিষ্ট সমগ্রক থেকে গ্রহণ করা হয়েছে কিনা। একটা ফোন আসছে, কাইন্ডলি আপনার, আমি রিসিভ করে আসি, কথা বলে আসি। শিওর। শারমিন আপা, একটা প্রশ্ন ছিল, বলবো? জি আপু, বলেন। আপনার হাজবেন্ড কোন টেলিভিশন বা পত্রিকায় আছে একটু বলেন তো? কেন নাম কি আপু? ওনার? না, আপনি বললেন তো কিছুক্ষণ আগে গল্প, এই জন্য জানতে চাইলাম। আপনি কিসে আছেন? আমিও আছি মিডিয়ারই একটা সেক্টরে, তবে টেলিভিশন বা পত্রিকায় না, আমি একটা রেডিওতে কাজ করি, এই জন্যই জানতে চাইলাম। কোন রেডিওতে আছেন? আমি হচ্ছে আমার জেলা গাইবান্ধা। গাইবান্ধাতে একটা কমিউনিটি রেডিও আছে, যেটা রেডিও সারাবেলা নামে পরিচিত। এসকেএস ফাউন্ডেশন এটার ওনার। তো আমি এখানে নিউজ মানে প্রডিউসার হিসেবেই আছি, এই জন্য জিজ্ঞাসা করলাম যে আপনার হাজবেন্ডের নাম কি, ভাইয়াকে আমি চিনি কিনা, হয়তো বা মানে শুনলে বুঝতে পারবো। ওনার নাম মিসেস বাপি। ও আচ্ছা, কোথায় আছেন উনি, মানে কোন মিডিয়া হাউসে? উনি প্রথম আলোতে আছে। আচ্ছা, আমাদের অবশ্য গাইবান্ধা থেকে তোতা ভাই আছে প্রথম আলোতে। শুনে ভালো লাগলো আমাদের সেক্টরের মানুষ যে আপনার ঘরে বসবাস করে। আমার ঘরে বসবাস করে না, আমি তার ঘরে বসবাস করি। না না, এটা ভুল ধারণা, এটাই তো মেয়ে জাতিকে ডুবাইছে। সারাদিন কাজ করেন আপনি, ঘর সামলান আপনি, বাচ্চা সামলান আপনি, ভাইয়াকেও সামলান আপনি, আর অথচ আমাদেরই কোনো নাম নাই, কারণ আমরা নাম আসলে ক্রেডিট সামলাই, নেওয়া আমি ভুলে নিজে গেছি, তো আমার বেবি বুঝছেন? নাই, আমি ব্যবসা সামলাই, কোম্পানি সামলাই, আমার এমপ্লয় সামলাই, সংসার সামলাই, ফ্যামিলি তাহলে সামলাই, সব। শ্বশুর শাশুড়ি, আমাদের তো এখনো জয়েন্ট ফ্যামিলি শ্বশুর বাড়িতে।
বাহ, এখনো জয়েন্ট কিসের ফ্যামিলি ব্যবসা আমার কাছে। আপনার? আপু আমি আমার নিজের একটা কোম্পানি আছে, এটা হচ্ছে আমার চাইনিজ কেমিক্যাল, গার্মেন্টস অ্যাক্সেসরিজ এর কেমিক্যাল, বাথরুম ফিটিংস এর। ও, এই কোম্পানি কি ঢাকায়? হ্যাঁ আপু, ঢাকার কোথায়? আমার হেড অফিস হচ্ছে ঢাকা উত্তরাতে, আর আমার গোডাউন হচ্ছে আশুলিয়াতে, পুরান ঢাকাতে। ও আচ্ছা, আমার আব্বু ভাই অবশ্য টঙ্গীতে থাকে। আমি গিয়েছিলাম ওখান থেকে, তো উত্তরা বেশি দূর না। কাছেই, এরপরে আসলে হ্যাঁ, ফোন করবেন, আসবেন আমার বাসায় বেড়াতে। জি অবশ্যই। এটা তো একটা মানে সুযোগ হলো আর কি, ঘোরাফেরার জায়গা হলো। যদিও বা হ্যাঁ ঢাকায় চলবে। আমাদের অনেক আত্মীয়, আমরা আসলে যাওয়ার সময় হয় না, ছুটি নাই তো। টঙ্গী থেকে আহ, আমার বাসা বেশি দূর না, একেবারেই কাছে। ও আচ্ছা, আমার ভাই আবার ওয়ালটনে জব করে। ওইখানে মাঝে মধ্যে বলে উত্তরা শোরুমে আছে। ও তো মানে এসআরএম এর পদে আছে তো, কয়েকটা আপনার ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ। কোথায়, গাইবান্ধা? হ্যাঁ হ্যাঁ, মানে গাইবান্ধায় বলতে আমার দাদু বাসা বগুড়া, নানু বাসা ঢাকা বিক্রমপুর। আবার গাইবান্ধাতেও আমার নানু বাসা আছে। ওনারা ব্যবসা করতে এসে গাইবান্ধায় জায়গা কিনেছিল, তো এই সূত্রে আমরাও আবার জায়গা কিনে এখানে বাসা করছি। তারপর আর যাওয়া হয়ে ওঠে নাই। আমাদের দু বোনের বিয়ে এখানে হয়েছে তো, ও আচ্ছা আচ্ছা। এজন্য। এরপর ঢাকায় আসলে আসবেন আমার বাসায় বেড়াতে। জি জি অবশ্যই। আর আব্বুরা ওইখানে যতদিন আছে হয়তো কম বেশি তো যাওয়াই হবে। এর মধ্যে সুযোগ হলে আপনার সাথেও দেখা হয়ে গেল আর কি, ভাইয়ের সাথেও ইনশাআল্লাহ। দেখা হবে। একই সেক্টরের মানুষ আমরা। হ্যাঁ হ্যাঁ। আসবেন কি তাড়াতাড়ি ঢাকাতে? এখন আপা বলা যাচ্ছে না, ঈদের পর ছাড়া মনে হয় না যাওয়া হবে। তারপরও মানে সম্ভাবনা খুবই কম আর কি। আমার ছোট বোনের যে কিছুদিন পর বাচ্চা বাবু হবে, তো ঈদের আগেও হতে পারে পরেও হতে পারে। ও আচ্ছা এই আচ্ছা। জন্য এখন একটু সম্ভাবনা কম। আচ্ছা কিন্তু তবে যখন অফিসিয়াল সাংসারিক কোনো নক কাজে করবেন, যদি যাওয়া হয়, আসবেন। অফিসিয়াল কোনো কাজে যাওয়া লাগলে হয়তো বা যাবো, এই আর কি। আমাদের বিভিন্ন টাইমের যে ট্রেনিং সেশনে যেতে হয় ঢাকায়, নিমকোতে হুম। বা পিআইবি তে, তখন হয়তো বা যেতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, আসলে আসবেন অবশ্যই আমার বাসায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। সাংবাদিক গোষ্ঠী ইয়া পাবে, তারা দাওয়াত পাবে, আমরা কি পাবো না? সবার দাওয়াত আমার বাসায়, আমি তো সেই কবেই সবাইকে বলেছি ক্যাম্পাসে যে সবাই আমার বাসায় কবে আসবে, কেউ তো সময়ই পায় না। আমার ভাইজানরা ভাইজানরা কত ব্যস্ত, ক্লাস শেষ হওয়ার আগেই বাসায় চলে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি মন থেকে বলছেন, হয়তো একদিন ভাগ্যে থাকবে, আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি অনেক খুশি হব সবাই আমার বাসায় আসলে। আমি না হচ্ছে আপা, খুব আনন্দিত। আমাদের কিন্তু মানে আমার জন্ম কিন্তু ঢাকায়, বুঝছেন। আমি ক্লাস 3 পর্যন্ত ঢাকায় থেকে আসছি, কিন্তু এইখানে আসার পরে আর ঢাকার ওই যানজটটা ভালো লাগে না। আর এত অনিশ্চিত জীবনযাপন, রাস্তাঘাটে বের হয়ে কোনো মনে করেন যে শান্তি নাই। এই ছিনতাইকারী, এই মেয়েদের নিরাপত্তা নাই, কখন কি হয়ে যায়। আবার মনে করেন রোড অ্যাক্সিডেন্ট, এগুলো আমি খুব ভয় পাই, বুঝছেন। বড় হওয়ার পরে সাহস কমে গেছে, এই জন্য ও, ঢাকার জীবনটা আর পছন্দ হয় না। আমরা আমি এসবে কখনো ইউজ গেলে টু হয়ে গেছি আপু, আমরা চলাফেরা করতে করতে এখন এগুলো আমাদের কাছে ভাত মাছ হয়ে গেছে, কিছু করার হ্যাঁ নাই হ্যাঁ। আমাদের। এভাবেই চলতে হবে, এভাবে বাঁচতে হবে সংগ্রাম করে, তাই আসসালামু বেঁচে আছি। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমাদের স্যার চলে এসেছেন। স্যার অনেক গল্প করে আমি তো ফেললাম ফাঁকে। আমি শুনতেছিলাম সবার কথা। তো গাইবান্ধার মানুষের সাথে কিন্তু আমাদের খুব মানে ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে, আফসানা আপা। ও, মানে কিভাবে? গাইবান্ধা আপনার ঘরের মানুষ গাইবান্ধার নাকি? না 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 না, ঘরের মানুষ না। ঘরের মানুষের বাড়ি আমার আমার গোপালগঞ্জে, আমি গোপালগঞ্জের মানুষ।
এই গাইবান্ধা আলামিন ভাইয়ের কিন্তু একটা হিস্ট্রি আছে বুঝছেন আপু, বলবো নাকি ফাঁস করব? কি হিস্টোরি আমি নিজেই তো জানি না। হ্যাঁ, নিজেই জানি হিস্ট্রিতে না। আমি একটু বলি, হিস্ট্রিটা কি শেখ হাসিনাকে নিয়ে নাকি? না না কোন না আগে না, দেখি। 135। ওইসব পলিটিক্যালি কোনো কিছু আমি পছন্দ করি না। এটা হচ্ছে হিস্ট্রি আমাদের হলো পার্সোনাল ভাই বোন। 135। একশো একদম মিজান ভাই বলে দিছে, থ্যাংক ইউ। আচ্ছা, যারা 135। অন্যরা যারা আছেন একটু তাদের বিরক্ত হচ্ছে কিনা, বাচ্চা টাচ্চা বউটো ঘুম থেকে উঠে যাচ্ছে কিনা, সরি ভাই। ভাই আমার বাচ্চা এখন খেলতেছে, খাচ্ছে, আমার হাতে খাওয়ার জন্য সে পাগল হয়ে গেছে। আমি ক্লাসের জন্য ওকে খাওয়াতে পারি নাই, আমার আচ্ছা আম্মু আচ্ছা খাওয়াচ্ছে আর আমি সামনে বসে আছি। আচ্ছা, একটু সাউন্ড কমাই দেন, বাকিরা একটু আড্ডা জমে গেছে তো আসলে পড়তে পড়তে খুব কষ্ট হয়ে যায়। আমি কিন্তু মাঝে মধ্যে হাই তুলি এবং খুব হতাশা ব্যক্ত করি, আপনারা এটা বুঝতে পারেন না, মানে 2 ঘন্টা 1.5 ঘন্টা চিৎকার করি। তো মাঝে মাঝে এরকম একটা আড্ডা, এটা কিন্তু খারাপ না। জি হ্যাঁ জি, হ্যাঁ, তা তো এতে অবশ্যই। এনার্জি পাওয়া যায়। একঘেয়েমি আসলে কোনো কিছুই ভালো না। সেটাই। 135 মিজান একশো ভাই। পঁয়ত্রিশ আচ্ছা, আমি একটু কাজ করি। 2 মিনিট আপনারা 135 নিয়ে আলাপ করলে করেন, তারপরে আমরা যে অধ্যায়টা পড়তেছিলাম ওটা শেষ করব বোধহয়। 1টার ভিতর শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি, জি, অবশ্যই। মিজান ভাই, আপা বলেন। আবার 135-এর গল্পটা আগে শেষ করেন। ওই যে আমার শ্রদ্ধেয় মিজান ভাই বলুক। আচ্ছা, এটা হলো আলামিনের হচ্ছে ওই যে যখন বিয়ে করবে, বিয়ে করার আগে যে মেয়ে দেখছে, সেই মেয়ে দেখার সংখ্যা হচ্ছে 135। ভাবি হচ্ছে আমি এটাই 136। ভাবছিলাম যে এরকম কিছুই 135টা হবে। মেয়ে দেখার পরে 135টা মেয়ে দেখার পরে 136তম বিয়ে করছে। মানে আচ্ছা, 136। 136তম বিয়ে করে নাই বলেন, 136তম মেয়ে বিয়ে করছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই 136তম বুঝাইছে। নমুনাকে চয়েস করছে। আমরা পরিসংখ্যানের ভাষায় বলি 136তম যে তাকে মানে চয়েস এটা করছে। বলতে হবে যে 136টা সমগ্রকের মধ্য থেকে সে 136তম হচ্ছে নমুনাকে পছন্দ করে বিবাহ করেছে। বিষয়টা তাই না? জি জি জি। হ্যাঁ নমুনা না, এটা নমুনার একক আর কি। নমুনা তো 6-7টা নিয়েও নমুনা হয়, সমগ্র হ্যাঁ, থেকে ঠিক। কিছু সংখ্যক নিয়ে নমুনা হয়, আমরা পরিসংখ্যানের ভাষায় বলি। আর এটা হচ্ছে একক। বাবা, এটা ভালো হলো আর কি, প্র্যাকটিক্যাল জ্ঞান পাওয়া গেল। মানে 136 সমগ্রকের পুরা সংখ্যা হচ্ছে 136। হ্যাঁ, তার মধ্যে হয়তো সে যদি হটলাইনে রাখছে, হয়তো হট চয়েসে রাখছে 5টা, সেটা হলো নমুনা। আর একজনকে বিয়ে করছে, এটা হচ্ছে একক। হ্যাঁ, এখন ভেদাঙ্গটাও বের করেন ভাই। এত কিছু পড়ি নাই। আমি হচ্ছে আমি হচ্ছে ফেল টু স্টুডেন্ট। স্টুডেন্ট আমার বাবা। আমি যে পড়লে পাশ করি, তাছাড়া আমি পড়তে পারি না। ওই যে আলামিন বলছে আমাকে দেখে লিখতে বলছে, আমি দেখে লিখি নাই, আর এটা আমার নিজের উপর রাগ লাগছে, এজন্য আমি দেখি নাই। আমার সমস্ত অভিযোগ নিজের উপরে, মানুষের প্রতি কিছু করি না আমি। ও আচ্ছা, না, নিজের প্রতি অভিযোগ রাখা ভালো, তবে নিজেকে ভালোবাসার বিকল্প নাই, বুঝছেন? আপনাদের কারোর সাথে আমার ফেসবুকে অ্যাড নাই, থাকলে হয়তো দেখতে পারতেন। মনে করেন জীবনে খুশি থাকার জন্য নিজেকে ভালোবাসবেন যত, তত বেশি খুশি থাকতে পারবেন। ওই অভিযোগ টভিযোগ দেখার সময় নেই, অভিযোগ দেখতে গেলে দেখবেন জীবন শেষ হয়ে যাবে, সুখ খুঁজে পাবেন না। সেটা ঠিক আছে। ওই ভালো স্কুল কলেজে পড়াশোনা করছি তো, যার কারণে মানে বদনাম হোক, তারপরও দেখে লিখতে পারি না, এটা সব ব্যর্থতা। আর আমি হয়তো 5টা পরীক্ষায় অ্যাটেন্ড করতেছি, কিন্তু আমার হয়তো বা ফেল আসবে। ইয়া আল্লাহ, দুইটা আল্লাহ হয়তো ফেল এরকম আসবে। কিছু না না, এই করুক। ভাইয়া ফেল আসার আপনি পিছনে কোনটা ফেল কোনটা আসার ফেল পিছনে আসবে? মিজান ভাই নিজেই কোন কোন সম্পূর্ণ দায়ী। সাবজেক্ট ফেল আসবে ভাইয়া? প্রথম প্রথম দুটাই আসবে। প্রথম দুইটা এটার জন্য আসার আমি পিছনে তো নিজেই দায়ী, আপনি দায়ী। এটার জন্য আমি নিজেই দায়ী, আমি এটাই বলতেছি। মানে কেন আমার আপনি পড়াটা কয়টা পড়াটা কয়টা মোট মোট তো 5টা লেখার কথা, আপনি কয়টা লিখছেন প্রথমে? আসলে প্রথম বিষয় হলো কি, যে আমি এই যে কালকেও সকালেও আমি সকালবেলা আমার একটা জায়গা জমির ঝামেলা আছে, আমি বগুড়া চলে যাব। আমার মানে এই কারণে আমি সকালে উঠতে পারবো না, এই জন্য আমি রাত জেগে পড়তেছি। আমি বাসে যাইতে যাইতে ঘুমাবো। এখন
অনেক ঝামেলা আছে, মানে সেই ঝামেলার কারণে মানে পড়াটা আমার ভালো লাগে না। আর এখন তো আমার বয়স হচ্ছে 46। হ্যাঁ, এখন 46+ হয়ে গেছে, তো এখন আমার পড়াটা ভালো লাগে না। আমাকে যদি কেউ বলে যে এই 5টা প্রশ্ন আসছে, এই 5টা প্রশ্নই পড়েন, তাও আমি পারবো না, আমার এই ধৈর্যটা হয় না। এই জন্য আমি কাকে দোষ দিব? আমারই দোষ। তারপরও আমি লেগে আছি, সবাই দোয়া করবেন যাতে আমার মানে আমি কোনোভাবে পার হয়ে যেতে পারি আর কি। না, আমাদের জালামিন এখানে তো ভাইয়া পাস যেভাবে করার বললো জন্য যে এখনো 26-এ টাইম পাস, নেই। তাই তো ভালো মতো 3টা প্রশ্ন লিখলেই তো পাস। এই আপনি কি জন্যই তো 3টা নিজের প্রশ্ন প্রতি লিখেন রাগ। নাই 5টার ভিতরে? হ্যাঁ, পরের গুলা লিখছি, কিন্তু প্রথম দুইটা লিখতে পারি নাই। প্রথম দুইটা লিখি নাই, মানে পড়িও নাই, কিচ্ছু করি নাই। তারপরে না আবার না মানে পড়ে আপনি গেছি, যদি আবার 2-3টা প্রশ্ন দেখেও লিখি নাই, লেখেন, নকলও তারপরে তো করি নাই। আবার ওই যে আপনার অ্যাসাইনমেন্টের মার্ক আছে 20-এর মধ্যে মিনিমাম, তো আপনি 15-র মতো দেবে, 14-15 এরকম দেয়। না, ওইটা দিয়ে তো আর লিখিত পরীক্ষা পাস হবে না। লিখিততে মানে 80-র মধ্যে কত পাইতে হবে? 80-র মধ্যে 36। আলামিন ভাইয়া তো বললো 26 পাইলে পাস, 26 থেকে 33। 26 থেকে 33, সেটা আবার কেমন? একটা পাস মার্ক তো ফিক্সড হবে। ওই তো উনি আমাকে এইভাবেই বললো 26, 26, 26 বা না, 33 26 পাইলে না, পাস। এটা 32 অথবা 33, এটা আর কি মানে 32 মনে হয়। 32, 32 না, আমি পয়েন্ট সামথিং, আলামিন ভাইয়ের 33 কাছে হতে পারে। জিজ্ঞেস করলাম যে ভাইয়া পরিসংখ্যানে পাস কততে, উনি আমার এক ফার্স্টে বললো 26, তারপরে বললো যে 33 পাইলে পাস মেবি। 33 এর জন্যই হবে না, কারণ 100-তে আপু 33 পেলে তাহলে আপনাকে পাস হয়। টোটাল 42 পেতে হবে অ্যাসাইনমেন্ট সহ। আপনি আমাকে এটা বলেন যে পরিসংখ্যানে পাস কততে, এটা বলেন, অ্যাসাইনমেন্ট বাদ, পরিসংখ্যানে পাস ওই কততে। 26 পাইলে আর 15 পাইলে টোটালি 42 এরকম হয়ে চলে আসবে। এই জন্য বলছে আপনাকে 26 পাইলে পাস। আলাদা 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 কত পাস? যেমন ওইটা তো ইয়াতে আলাদা মানে রাইটিং এ 26 পেতেই হবে, 26 মিনিমাম। 26 না, তাহলে তো অনেক কমই আছে। 26 থেকে 33 এর জন্য বলছে আলামিন ভাই। আরে মিজানুর ভাই, এমনি এক ধাক্কাতে পার হয়ে যাবেন, অত টেনশন নাই এর না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এ, আগামী আগামী যেগুলো সেমিস্টার আছে সেগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করব। মানে মানে নিজের মনটাকে তো করতে হবে, অনেক দিন তো পড়ালেখার বাইরে। আর অ্যাকচুয়ালি আমি মুখস্থ বিদ্যা অতটা পারদর্শী না। আমি মানে ওই টেকনিক্যাল বিষয়গুলো, অঙ্ক, এগুলো, মানে ম্যাথ, এই জাতীয় বিষয়গুলো আমার ভালো হয়, ইন্টারেস্ট আছে। আর মুখস্থ করা আমার কাছে ভালো লাগে না। এত টেনশন করেন না, সবাই পাস করে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, লেগে থাকলে তো ডিগ্রি পাবোই, সবাই পাক, আমিও ইনশাল্লাহ, পাই। কারণ হচ্ছে আমরা সবাই এত কষ্ট করে পড়তেছি, পরীক্ষা দিতেছি, আল্লাহ রহমতে সবাই পাস করে যাবে ইনশাল্লাহ। এই জন্যই আলামিনের সাথে টাকা আলামিনের জমা সাথে দিয়েছেন লেগে থাকি। নাকি 3য় সেমিস্টারে? না, এখনো দেওয়া হয়নি, পরীক্ষা শেষ ও করে দিব। শারমিন আপু, হ্যাঁ, দ্বিতীয় সেমিস্টারে কি হয়েছে? 3য় সেমিস্টারে টাকা জমা দিয়েছেন নাকি? কিসে ভর্তি? হ্যাঁ, তৃতীয় সেমিস্টার ভর্তি তো কবে হয়ে গেছে আপু। মানে হ্যাঁ, কি আমাদের ডেট তো দিল থার্ড আপনার কয়দিন সেমিস্টারের আগে, সময় কবে এসে ভর্তি গেল। হলেন? না এটা তো আপনার থার্ড সেমিস্টার ম্যাডাম, থার্ড সেমিস্টার সেকেন্ড না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো 3য় সেমিস্টারের কথাই বলতেছি। জি না, তৃতীয় সেমিস্টারে ভর্তি হবে আগামী মাসে। আলামিন ভাইয়ের সাথে ডেট কথা দেশে তো হয়েছে, দেখলাম আগামী 30 মাসে তারিখ। ভর্তি হব। পরীক্ষার ঝামেলাটা যাক, নেক্সট মান্থে ভর্তি হব। আলামিন ভাই আমি সব আমরা একসঙ্গেই ভর্তি হব। আপা, হ্যাঁ আপা। আপনাদের তো মানে নিজস্ব বিজনেস, হ্যাঁ ভাইয়াও প্রথম আলোতে আছে, সেও ছুটি নিতে পারবে। আপনাদের সবার গাইবান্ধায় দাওয়াত থাকলো, যদিও বলা ঠিক না। আমার অফিসটা একটা সুন্দর রিসোর্টের ভেতরে, মানে এসকেএস ফাউন্ডেশনের নিজস্ব রিসোর্ট আছে, এসকেএস ইন নামে পরিচিত। আপনারা সার্চ দিলেও দেখতে পারবেন ইউটিউব, ফেসবুকে। আসলে ভালো লাগবে, সবাই বিভিন্ন জায়গা থেকে বেড়াতে আসে, ফরেনাররাও আসে এখানে।
আচ্ছা মানে আচ্ছা এটা একটা পর্যটন স্পট আর কি। আপনারা আসলে একবারে দেখাও হবে, বেড়ানোও হবে। ইনশাল্লাহ আমরা ট্রাই করব, সবাইকে বলবো ইনশাল্লাহ। আপনার ভাইয়াকেও বলবো। আপনার ভাইয়া অবশ্য এখন নেই, ছিল। গত সপ্তাহে গেছি একসঙ্গে, বাড়িতে পরীক্ষা দিয়ে আপনার ভাইয়া থেকে গেছে, আবার আগামী সপ্তাহে আসবে। ও আচ্ছা, মানে ভাইয়া কি ঢাকাতেই থাকে তো নাকি? হ্যাঁ, ঢাকাতে থাকে আপু। ওই আমাদের বাড়িতে তো ব্যবসা আছে, বেশ কিছু ব্যবসা আছে। এখন এই যে জুন ফাইনাল আসতেছে না, এটার জন্য একটু কাজের চাপে আছে, বাড়িতেই গেছে। আচ্ছা, সবার আবার কথা আগামী শুনলাম, তো এখন কি করা যায়? তাহলে আমরা ইনশাল্লাহ একবারে সাহারি খেয়ে ঘুমাবো নাকি? জি, যেটা বলেন বাদ আপনি আছে। স্যার। মানে একটা তো বেজেই গেছে। তা আমি একটু বলি, ওই যে আপনি যে সাজেশনটা দিচ্ছেন সেটা পূর্ণাঙ্গ সাজেশন দিচ্ছেন তো না? পূর্ণাঙ্গ বলতে কি আমি বলি, একটা হচ্ছে আমার ওয়েবসাইটে banglaarticles.com-এ যে লিঙ্কটা আমি দিছি বা যে সাজেশনটা আছে, ঢুকলেই যেটা প্রথমে, ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার, বা নোট যাদের কাছে আছে, মানে ওইটা হচ্ছে 100% কমন পড়ার জন্য হচ্ছে আমার নোটের সাজেশন। তারপরে ডাবল স্টার, 2 স্টার, 1 স্টার, এবং ফাইনালি এখন আমরা পড়তেছি হচ্ছে 4 স্টার। ঠিক আছে, 4 স্টার পড়লে একটু রিস্ক থাকে। ঠিক আছে, এখানে সম্ভাবনা থাকে আসার, না আসার। এখন এই ক্ষেত্রে আমরা আরো কিছু প্রশ্ন বাড়াইতে পারি। তবে 4 স্টার যেগুলো টোটাল পুরো ফুল বইতে আমরা যেগুলো 4 স্টার দিছি, সেইগুলো পড়লে ঘুরে ফিরে 5টা প্রশ্ন করা যাবে, 5 সেট লেখা যাবে। ঠিক এক আছে, থেকে যদি খুব একটা এক থেকে সেগমেন্ট 5 অধ্যায় পর্যন্ত পড়লে কয়টা কমন না, পড়বে? 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক সহ পড়লে ফুল 4টা কমন পড়বে। ঠিক আছে, আর 5, 7, 8, 9 এই 4টা পড়লে আর বাকি 3টা, ও, বাকি তাহলে 4টা। 1 থেকে 4টা পর্যন্ত তো সবগুলো কভার করে পড়া উচিত অঙ্ক সহ, তাই হ্যাঁ, না? তবে 1 থেকে 4 পর্যন্ত 3 বাদে 1, 2 এবং 4 1, 2, 4 পড়লে এই 3টা 3টা কমন অধ্যায় থেকে পড়বে। 2টা অধ্যায় অঙ্ক এসে যেতে পারে, মানে 2টা প্রশ্নে। 1, 2, 4 পড়লে 3টা কমন পড়বে, এই তো 3টার মধ্যে 3টাই কমন অঙ্ক পড়বে। করলে কমন পড়বে, অঙ্ক পারলে, অঙ্ক করলে সব লিখতে পারবেন 1 থেকে 4। 3 ঠিক আছে, কেন ওখানে বাদ? 4টা অঙ্ক আছে, ছোট ছোট 4টা অঙ্ক আছে, অঙ্ক 4টা একটু। 3 3-এ কি তাহলে অঙ্ক নাই, সেই জন্য বাদ। 3 বাদ না, 3-এর থেকে ফুল অঙ্ক, অঙ্ক ছাড়াই লিখতে পারবেন। একটা প্রশ্নমালা আছে, ওইটাও তো আসে অনেক সময়, তাই না? 3 অধ্যায়ের কোশ্চেনিয়ার। হ্যাঁ ভাই, বুঝতে পারছেন? তাহলে আমরা এখন তাহলে কি করব বলেন, রেখে দেবো? রেখেই দেওয়া ভালো বোধহয়, আপনারা আচ্ছা, ঘুমান। ঠিক আছে, একদিন ঠিক এত আছে, রাত হ্যাঁ, পড়া ঠিক না, পরের দিন আবার যাতে পড়তে পারি। ঠিক ঠিক আছে। আছে, তবে পরবর্তী ক্লাস শিডিউল আমাদের হচ্ছে সকাল সকালে না, আমি বলি আহ বিকালে যদি একটু পড়তে পারি আমরা ভালো হয়, কারণ হচ্ছে পরীক্ষা তো 9 তারিখে। ঠিক আছে, আবার অনেকে বিকালে টাইম পান না। বিকালে যদি হলে ভালোই হবে। ভাই যদি বিকালে অঙ্কগুলো রাতে বিকালে করালে ভালো হবে, কারণ বুঝতে আমাদের পারছি, অফিস বুঝতে তো পারছি। সন্ধ্যা পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। শোনেন, অঙ্কগুলো ঠিক আছে রাত্রেই করব, সবাই থাকবে, রাত্রে করব। ঠিক আছে, আচ্ছা, সন্ধ্যার আমার পরে, আমার মাগরিবের একটা পরে। লাস্ট প্রশ্ন আছে, সর্বশেষ। হ্যাঁ, সেটা হলো, এটা জি ভাই। এটা সম্ভবত চ্যাপ্টার 2, হ্যাঁ, 2 চ্যাপ্টারের দ্বিপদী বিন্যাস। দ্বিপদী কোন বিন্যাস। চ্যাপ্টারে? দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, দ্বি- দ্বিপদী বিন্যাসটা আপনি তো সব 4 স্টার ফুল সাজেশন আপনি কালেক্ট করেন নাই। ঠিক আছে, আপনি ওটা কইরেন, কিন্তু গাড়ির ভিতরে যাইতে আচ্ছা, যাইতে তাহলে আমার নোট নিয়ে আমার যাবেন, ওইটা নিয়ে যাইতে যাইতে ওটা ওই হ্যাঁ, বই করেন। আমার ইনবক্সে আপনার সাজেশনটা একটু দিয়ে দেন তাহলে। ওই সাজেশনটা তো আমার কাছে লেখা নাই, যে আমি সবাইরে বলে দিছি, তাহলে বুঝছেন? ওই ওটা হলো দাগাই নিতে হবে, বইতে দাগাই ওই লিঙ্কটাই আমার ওই যে আছে। হোয়াটসঅ্যাপ ইনবক্সে দিয়ে দেন। আর আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে 2.3, মানে এটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের কতিপয় উপপাদ্য সমস্যা ও সমাধান। তাহলে এটাও তো ইম্পর্টেন্ট, তাই না?
2.3-তে কোনো অঙ্ক আছে? শারমিন আপা বলেন তো বই দেখে। আছে ওই যে 3টি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, 3টির কম দ্রব্য ত্রুটিপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট হ্যাঁ, রাইট, ঠিক আছে। হ্যাঁ, ওই অঙ্কটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। ওই অঙ্কটাই এখানে কি আসবে। পরিবর্তন করে দিবে, 3টির জায়গায় 4টি দিবে, এরকম কি হতে পারে? তিনটি না, সাধারণত বই এই ওপেনে যে অঙ্কগুলো আসে, ওখানে তো অনেকগুলো অঙ্ক, মনে করেন 5টা অঙ্ক, ক খ গ ঘ উ ও। হ্যাঁ, এখন 5টা অঙ্কের ভিতরে দেখা যাচ্ছে 4টা অঙ্ক সেম রাখতে পারে, একটা অঙ্ক চেঞ্জ করে দিতে পারে। ওগুলো সাধারণত চেঞ্জ হয় না, ওরকমই থাকে। আচ্ছা। চেঞ্জ করলে পারে না, এখানে যে অনেকে পারে না, এই জন্য এরকম এখানে করে। যে চেঞ্জ না করার মানগুলো আছে সেই সম্ভাবনা। মানগুলা কি মুখস্থ করতে হবে নাকি মানগুলা সাপ্লাই দেবে? ওখানে ওই অঙ্কগুলোর মানটা তো আপনার ওই যে লাল বল সবুজ বল না, না অঙ্কটা একটু দেখতে হবে না, ওই ওই যে অঙ্কগুলোর। 3টি বা তার কম দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, 3টি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, এটা আর কি। হ্যাঁ, ওটা করতে হবে। হ্যাঁ, ওইটা ফ্যাক্টোরিয়াল আছে না, ফ্যাক্টোরিয়াল আছে না, দেখেন তো উত্তরে প্রশ্নে। হ্যাঁ, ওইটা করতে হবে ভাই। ওইটা একবার শোনেন, ওইটা যদি হুবহু অঙ্কটা আসে, হুম। প্রথম অঙ্কটার সমাধান করলে, ক নাম্বারে সমাধান করলে, ক দিয়ে বাকি হবে। খ নাম্বার সমাধান করলে শেষ পর্যন্ত আপনাকে আর ক্যালকুলেটর চাপতে হবে না। হালকা একটু চাপ দিলে হবে, মানে 2টা 3টা করলে পরের গুলো এমনিতে ওইটা ওই উপরের গুলো দিয়ে সমাধান করা যাবে। আমি বলতে চাচ্ছি, অঙ্কগুলো খুব সহজ। হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে এক্স এর যে এক্স সমান যখন 0 হয়, যে মানটা, আর যে এক্স সমান 1, এই মানগুলো কি মুখস্থ করতে হবে নাকি কত, মানে এটা সাপ্লাই দিবে? না, ওই মানগুলো মুখস্থ। আপনার সাপ্লাই শুধুমাত্র, আমি বলি শুধুমাত্র ওই সারণী পরিসংখ্যানিক চার্ট থেকে জেট এর, টেবিল জেট এর এটা আমরা টেবিল থেকে দেখে আমরা করতে পারবো, অঙ্ক বসাইতে পারবো। পরীক্ষার হলে জেড টেবিলটা সবাই নিয়ে যাবেন, আর ওইটা বাদে বাকিগুলো ক্যালকুলেটর অথবা দেওয়া থাকবে প্রশ্নে। শুধুমাত্র জেড টেবিলটা দেখে আমরা মার্ক পয়েন্ট নাম্বার বসাতে পারবো, মান বসাতে পারবো। সায়েন্টিফিক ক্যালকুলেটরে কি ওই পিএক্স 0-র মান আসবে? সায়েন্টিফিক ক্যালকুলেটরে ফ্যাক্টোরিয়ালের মান এবং ওই যে লাল বলের সবুজ বলের যে কথাটা বললেন, ওই অঙ্কগুলো ক্যালকুলেটরে আসবে, ক্যালকুলেটর লাগবে। ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। না, এটা অবশ্য মুখস্থ করেও করা যাবে। এটা এটা তো ওই যে বললেন না, ওটা ধারাবাহিকতা আছে, প্রথমটা করলে পরের গুলো এমনি চলে আসে। হ্যাঁ, আমরা অঙ্কগুলো কালকে রাত্রে সন্ধ্যার পরে, ঠিক আছে, করব। আর বিকালের দিকে, বিকালে একটা 1 ঘন্টা পড়বো সবাই। যারা জয়েন করবেন তারা থাকেন, জয়াদি সহ যারা থাকবেন, শারমিন আপা, কয়টার দিকে বা ভাইয়া? ঠিক সবাইকে আছে, বলবো বিকালে। ঠিক এটা আছে, আমি ঠিক ওই যে আছে, তাহলে নোটিশ দিয়ে আজকে জানাই দেবো। আজকে শেষ করে দেন। হ্যাঁ, আজকে শেষ করে দেবো, এক্ষুনি রেখে দেবো। বিকালে আমরা ওকে। পড়বো বলতে কি, এই যে যা পিছনে পড়ছে এই পর্যন্ত, এইগুলো রিভিশন দেওয়ার দরকার আছে, এগুলো বিকালে পড়বো। আর রাত্রেবেলা সবাইকে নিয়ে হচ্ছে অঙ্ক করব, আর প্রথম অধ্যায় পড়বো। আর এখানে যে 9 অধ্যায় বাকি আছে, ঠিক আছে, এইগুলো রাত্রেবেলা ইনশাল্লাহ 7টা থেকে 9টার ভিতরে শেষ করবো। তাহলে সবাই ঘুমান নাকি, রেখে দেই। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।